হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং পরীক্ষার জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। সামনেই মিসলেনিয়াস পরীক্ষা, তারপরেই ক্লার্কশিপ, তারপরেই ডাব্লিউবিসিএস, ব্যাক টু ব্যাক পরীক্ষা। তো এই পরীক্ষাগুলোর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে এবং তার জন্য প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করতে হবে আমাদেরকে। মিসলেনিয়াস পরীক্ষার জন্য অবশ্যই যেদিন তোমাদের পরীক্ষার ডেট, সেই ডেট থেকে পিছন দিকের অন্ততপক্ষে 8 থেকে 10 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যাবে। আজকে আমরা এখানে জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা আপডেট করব। তো জুলাই 2024 এর আমরা যে পার্টটা এখানে পড়বো প্রথমে, সেটা হচ্ছে পার্ট 1, 1 থেকে 15 জুলাই, আর ঠিক এটার পরেই থাকবে হচ্ছে পার্ট 2, অর্থাৎ 16 থেকে 31 জুলাই পর্যন্ত। ওকে, 30 জুলাই পর্যন্ত। তো ব্যাক টু ব্যাক দুটো আমরা দেখব এই জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে। প্রথমে আমরা আলোচনা করব জুলাই 1 থেকে 15, যেখানে আমরা যে সমস্ত টপিক নিয়ে আলোচনা করব তার মধ্যে থাকবে ইম্পর্টেন্ট ডেট, থিম, অ্যাওয়ার্ড, অ্যাপয়েন্টমেন্ট, রিসেন্ট বুকস অ্যান্ড অথার্স, স্পোর্টস আপডেট, অপারেশন এক্সারসাইজ, বিখ্যাত ব্যক্তি যারা মারা গেছে, গভর্নমেন্টের নতুন কোনো স্কিম আছে কিনা, ইন্ডিয়ান রেলের ওপরে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স থাকলে সেটা, এবং মিসলেনিয়াস। প্রত্যেকটা প্যারামিটারই গুরুত্বপূর্ণ। যেমন প্রথম প্যারামিটারটাই দেখো, ইম্পর্টেন্ট ডেট। তো নতুন যে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, সেটা ডাব্লিউবিসিএস প্রিলি হোক, মেন হোক, বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেই হোক, পিএসসি হোক বা এসএসসি হোক, ইম্পর্টেন্ট ডে থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু থাকছেই। তাই প্রত্যেকটা টপিকের সঙ্গে আমাদের মধ্যে অনেকের একটা প্রশ্ন থাকে যে এত ডেট কি করে মনে রাখবো, বাট আনফর্চুনেটলি আমাদের কিন্তু এই ডেট পড়ে রাখতে হবে। নতুন নতুন ডেট আমাদের কিন্তু পড়ে রাখতে হবে। পুরনো যেগুলো ইম্পর্টেন্ট, ন্যাশনালি ইন্টারন্যাশনালি যেগুলোকে উদযাপন করা হয়, সেই ডেটগুলো আমাদের দেখে রাখতে হবে। তো আজকে আমরা ভিডিওটা শুরু করব ইম্পর্টেন্ট ডেট দিয়েই। ওকে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অবশ্যই কাজে লাগবে। চলো তাহলে শুরু করা যাক ইম্পর্টেন্ট ডেট দিয়ে। তো প্রথম কি আছে না, 1 জুলাই। তো 1 জুলাই দেখো 3 রকম ভাবে উদযাপন করা হয়। একদিকে বলছে ন্যাশনাল ডক্টরস ডে, একদিকে বলছে জিএসটি ডে, আর একদিকে কি বলছে না, চার্টার অ্যাকাউন্ট ডে। তো প্রথমত কি আছে না, 1 জুলাই কি বলেছে না, ন্যাশনাল ডক্টরস ডে। ন্যাশনাল ডক্টরস ডে তাকে স্মরণ করে দিনটা উদযাপন করা হয়, তখন আমরা কি বলবো, ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রয়। তার কারণ এনার বার্থডে এবং ডেথ ডে দুটো হচ্ছে সেম, তারিখটা কত না, 1 জুলাই। আর মাথায় রাখতে হবে কি না, ইনি হচ্ছেন ফার্স্ট বেঙ্গলি পার্সন টু রিসিভ দ্য ভারত রত্ন। কত সাল ছিল, 1961, 1961 সালে ইনি হচ্ছেন প্রথম বাঙালি হিসেবে বলতে পারো ভারতরত্ন পান। ওকে, আচ্ছা, আর কি মনে রাখতে হবে না, এনার নামে বলতে পারো একটা মেডিসিনাল পুরস্কার আছে, মেডিসিনাল অ্যাওয়ার্ড এনার নামেই রয়েছে। যে পুরস্কারটার নাম কি না, পিসি রয় অ্যাওয়ার্ড। ওকে, এমনিতে আমাদের মেডিসিনাল পুরস্কার যেমন ধরো ধন্বন্তরী পুরস্কার আছে, তো সেটা ছাড়াও বলতে পারো অ্যাওয়ার্ডের মধ্যে এনার নামে একটা পুরস্কার দেওয়া হয়, যে অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে কি না, বিসি রয় অ্যাওয়ার্ড। তাহলে 1 তারিখ এটা ছাড়া আমরা আর কি উদযাপন করি দেখলাম না, জিএসটি ডে। তো জিএসটি ডে প্রসঙ্গে মনে রাখতে হবে, ভারতবর্ষে এটা চালু হয়েছিল কবে, 2017-তে। আর কি দেখলাম আমরা কি না, 1 জুলাই উদযাপন করা হয় কি না, ন্যাশনাল চার্টার অ্যাকাউন্ট ডে। তাই তো, 3 রকম ভাবে দিনটা উদযাপন করা হয়। হলো নেক্সট ওয়ান। এরপর চলে আসো 2 জুলাই, এটা কি বলেছে, ওয়ার্ল্ড ইউএফও ডে। তো এখানে ইউএফও, আনআইডেন্টিফাই ফ্লাইং অবজেক্ট, পরীক্ষায় অ্যাব্রিভিয়েশন দিয়ে থাকে, খেয়াল রাখবে, এটা হচ্ছে ফুল ফর্মটা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। নেক্সট 3 তারিখ 3 জুলাই দেখো খুব ইম্পর্টেন্ট, তার কারণ ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে হিসেবে দিনটা উদযাপন করা হয়। তো প্লাস্টিক পরিবেশের ক্ষেত্রে যে কতটা বলতে পারো ব্যাড ইম্প্যাক্ট ফেলে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সমুদ্রে বলো বা নর্মাল আমাদের আশেপাশে বলো, এই প্লাস্টিকের বর্জ্যর কারণে কিন্তু পরিবেশের প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে, এবং তার জন্যই বলতে পারো একটা অ্যাওয়ারনেস, যে অ্যাওয়ারনেসটা উদযাপন করা হয় যে তারিখটাতে, সেটা হচ্ছে 3 জুলাই, ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে হিসেবে।
চলে আসো নেক্সট 6 জুলাই, 6 জুলাই কি বলছে? ওয়ার্ল্ড জুনোসিস ডে। এটা একটা রোগ, ট্রান্সমিটেড রোগ, অর্থাৎ পশু থেকে মানুষের শরীরে বলতে পারো এটা ট্রান্সমিটেড হয়। এটা উদযাপন করা হয় কবে? না 6 জুলাই। 11 জুলাই দেখো কি বলেছে? ওয়ার্ল্ড পপুলেশন ডে। ওকে, আর বেশি দেরি নেই, আর যেদিন আমরা সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি জনসংখ্যা হিসেবে পজিশন হোল্ড করব, তাই তো? দিনটা হচ্ছে 11 জুলাই আমরা উদযাপন করি ওয়ার্ল্ড পপুলেশন ডে। চলে আসো 12 তারিখ, 12 তারিখ কি বলেছে? মালালা ডে। নামটা নিশ্চয়ই প্রত্যেকের শোনা। নাম কি? নাম হচ্ছে মালালা ইউসুফ জাই। ওকে, নামটা নিশ্চয়ই প্রত্যেকের শোনা। তো এনাকে দিয়ে পরীক্ষার প্রশ্ন কি দেয়? ফার্স্ট অফ অল, আই অ্যাম মালালা। মালালা এটা কি? এটা বলতে পারো অটোবায়োগ্রাফি। এটা দিয়ে পরীক্ষার প্রশ্ন দেয়, খেয়াল রাখবে। আর এই মালালা ইউসুফজাই কোথাকার মেয়ে? না পাকিস্তান। তো পাকিস্তানের নারী শিক্ষা বিস্তারের জন্য বলতে পারো ইনি কি না গুলি পর্যন্ত খেয়েছিলেন, তার জন্য তাকে কি দেওয়া হয় পুরস্কার? না নোবেল পিস প্রাইজ। তাহলে পরীক্ষার প্রশ্ন আসে, ইনি নোবেল পিস প্রাইজ কত সাল? নোবেল পিস প্রাইজ ইনি পান কোন বছর? না 2014। আর কি বলা হয়? ইনি হচ্ছেন ইয়ংগেস্ট হিসেবে। ওকে, ইনি হচ্ছেন বলতে পারো ইয়ংগেস্ট হিসেবে এই পুরস্কারটা পান। কোন পুরস্কার? না নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ ইনি ইয়ংগেস্ট হিসেবে পান। ইয়ংগেস্ট বলছি, তখন তার বয়স কত? সরি, তখন তার বয়স হচ্ছে 17 বছর, 17 ইয়ার্স। মাত্র 17 বছর বয়সে বলতে পারো ইনি এই পুরস্কারটা পান। আর প্রসঙ্গক্রমে মনে রাখতে হবে কি না, এই যে 2014 সালে যখন তাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়, এনার সাথে একজন ভারতীয়কে বলতে পারো এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। তার নাম কি না কৈলাস সত্যার্থী। কৈলাস সত্যার্থী, এই নামটাও অবশ্যই মনে রাখতে হবে। হলো। আর মালালার জন্মদিনটা কবে? মালালার জন্মদিন হচ্ছে 12 জুলাই, যে দিনটা আমরা উদযাপন করি কি হিসেবে? না মালালা ডে হিসেবে। ওকে, মালালা ডে হিসেবে। তাই এই ইনফরমেশন গুলো একটু মনে রাখবে, এগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার দিয়েছে, আপকামিং পরীক্ষাতেও দিতে পারে, তাই খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে এগুলো। চলে আসুন নেক্সট, পরেরটা কি আছে? 15 জুলাই কি বলছে দেখো? ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে, মানে বিশ্ব যুব দক্ষতা দিবস। আর 17 তারিখ হচ্ছে ওয়ার্ল্ড ডে অফ ইন্টারন্যাশনাল জাস্টিস, অর্থাৎ আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। তাহলে 1 থেকে 17 পরে নেক্সট আমরা চলে যাব জুলাই মাসের পরের ডেটগুলো। পরের ডেটগুলোর মধ্যে কি আছে? না 18 জুলাই প্রথম ডেট কি বলেছে? ইন্টারন্যাশনাল নেলসন ম্যান্ডেলা ডে। তাহলে এনাকে দিয়ে কিছু প্রশ্ন আমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো দিয়ে পরীক্ষার প্রশ্ন দেয়। নাম আমাদের শোনা, নেলসন ম্যান্ডেলা হলো প্রথমত। ইনি কোথাকার লোক? তখন কি বলবো? সাউথ আফ্রিকা। হলো। এনার ডাকনাম, দুটো ডাকনাম আছে, একটাকে কি বলা হয়? না মাদিবা, এটা একটা ডাকনাম। আরেকটা কি না? ফাদার অফ আফ্রিকা। ফাদার অফ আফ্রিকা, এটা একটা তার ডাকনাম। কি তাই তো নাকি? দুটো ডাকনাম। আচ্ছা, এনার একটা অটোবায়োগ্রাফি আছে। অটোবায়োগ্রাফি আছে। অটোবায়োগ্রাফিটার নাম কি না? লং ওয়াক টু ফ্রিডম। লং ওয়াক টু ফ্রিডম, এটা হচ্ছে তার অটোবায়োগ্রাফিটার নাম। নেলসন ম্যান্ডেলাকে আরেকটা ইভেন্টের জন্য আমরা মনে রাখবো। কি ইভেন্ট? না ভারত রত্ন। ভারত রত্ন, এনাকে ভারত রত্ন দেওয়া হয় কত সালে? না 1990, 1990। মনে রাখার বিষয় এটা যে প্রথম দুজন অভারতীয় যাদেরকে ভারতরত্ন দেওয়া হয়েছিল, তার মধ্যে একটা নাম যদি ম্যান্ডেলা হয়, আরেকটাকে, তাহলে দুটো নাম যদি বলি, একটা নাম হচ্ছে আমাদের খান আব্দুল গাফর খান। খান আব্দুল গাফর খান, আব্দুল গাফর খান, এনাকে ভারতরত্ন প্রথম দেওয়া হয় 1987-এ। হলো। আর সেকেন্ড নাম হচ্ছে কি না আমাদের ম্যান্ডেলা। ম্যান্ডেলাকে দেওয়া হয় কত সালে? না 1990-তে। তাহলে ম্যান্ডেলা হচ্ছেন কি না সেকেন্ড পার্সন, দ্বিতীয় অভারতীয় হিসেবে ভারতরত্ন পান। মনে থাকবে। বা এই ফাদার অফ আফ্রিকা, বা এটাকে তুমি আরেকভাবে বলতে পারো গান্ধী অফ আফ্রিকা। গান্ধী অফ আফ্রিকা, অনেক সময় এটাও
পরীক্ষার অপশনে দিয়ে থাকে, এটাও তার ডাকনাম বলতে পারো। হলো, তাহলে এনার জন্য যে দিনটা আমরা উদযাপন করি সেটা হচ্ছে কবে না, এটা হচ্ছে আমাদের 18ই জুলাই, 18 জুলাই। এই দিনটাকে আমরা বলি কি না, ম্যান্ডেলা ডে। ম্যান্ডেলা ডে হিসেবে দিনটা উদযাপন করা হয়, রাইট। চলো নেক্সট, এরপর কি আছে না 20 তারিখ কি বলছে না, ওয়ার্ল্ড চেস ডে। তো এই চেস ডে যখন পড়বো তখন এখান থেকে আমাদেরকে একটু মনে রাখতে হবে কি না, ফার্স্ট চেস গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া। এটা তো নামটা আমরা প্রত্যেকে জানি, নামটা কি গো, নামটা হচ্ছে আমাদের বিশ্বনাথন আনন্দ, রাইট। আর ইনি কবে হন এটা পরীক্ষার প্রশ্ন, তখন মনে রাখবে 1988। নেক্সট 23 তারিখটা আমরা উদযাপন করি কি না, ন্যাশনাল ব্রডকাস্টিং ডে। 24 তারিখটা আমরা উদযাপন করি কি না, ইনকাম ট্যাক্স ডে। 26 তারিখটা আমরা উদযাপন করি কি না, কার্গিল বিজয় দিবস। এটা একটু মনে রাখতে হবে, কার্গিল বিজয় দিবস। হলো, এটা ডেটটা কবে আমরা উদযাপন করছি না, 26 জুলাই। প্রথমত কার্গিল বিজয় দিবস 2024-এ কততম অ্যানিভার্সারি উদযাপন করছে, 25th, 25তম। হলো, এবার এই কার্গিল ওয়ারটা হয়েছিল কত সালে, তখন মনে রাখবো 1999-এ হচ্ছে কার্গিল যুদ্ধ। নেক্সট কাদের মধ্যে হয়েছিল না, ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে হয়েছিল। নেক্সট তখন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার কে ছিল, ইন্ডিয়ান পিএম ছিলেন আমাদের কি না, অটল বিহারী বাজপেয়ী, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার। আর পাকিস্তান তখন শাসিত হচ্ছে যার দ্বারা, প্রেসিডেন্ট। পাকিস্তানের যদি বলা হয় প্রেসিডেন্ট, তখন কে ছিল না, পারভেজ মুশারফ। হলো, পারভেজ মুশারফ তখন হচ্ছে পাকিস্তানের প্রেসিডেন্ট। এই কার্গিল যুদ্ধকে কেন্দ্র করে ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স দুটো আলাদা আলাদা অপারেশন লঞ্চ করেছিল। ইন্ডিয়ান আর্মি যে অপারেশনটা লঞ্চ করেছিল তার নাম হচ্ছে অপারেশন বিজয়, আর ইন্ডিয়ান এয়ারফোর্স যেটা লঞ্চ করেছিল তার নাম হচ্ছে অপারেশন সফেদ, বা যাকে তুমি বলতে পারো অপারেশন সফেদ সাগর, রাইট। তাহলে সেটারই সম্প্রতি 25 বছর আমরা উদযাপন করলাম 2024-এ। তারিখটা মনে রাখবে 26শে জুলাই, দিনটা আমরা উদযাপন করি কিনা কার্গিল বিজয় দিবস হিসেবে। চলে আসো নেক্সট 28 তারিখটা কি আছে না, 28 তারিখ হচ্ছে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে, একটা রোগ। 29 তারিখটা কি বলেছে না, ইন্টারন্যাশনাল টাইগার্স ডে। 30 তারিখটা কি বলেছে, ওয়ার্ল্ড ডে এগেনস্ট ট্রাফিকিং ইন পারসন। আর 31 তারিখটা কি বলেছে না, ওয়ার্ল্ড রেঞ্জার ডে। এখানে আমরা টাইগার্স ডে সম্পর্কে একটু ইনফরমেশন নিয়ে নেব। 29 জুলাই কি উদযাপন করি না, ইন্টারন্যাশনাল টাইগার্স ডে, রাইট। তো এই দিনটা এটা ছাড়া আর কি উদযাপন করা হয়, তখন আমরা কি বলবো, এই দিনটা এটা ছাড়া আর উদযাপন করা হয় মোহনবাগান। নাম শুনেছো তো, মোহনবাগান। এই মোহনবাগান দিবস হিসেবে উদযাপন করা হয়। তাহলে মোহনবাগানের যখন নাম বললাম তখন আরেকজনের নাম না বললে লোকজন রেগে যাবে, তাহলে আরেকটা ক্লাবের নাম কি না, ইস্ট বেঙ্গল। এবারে ইস্ট বেঙ্গল দিবস বা প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় কবে না, 1 আগস্ট। এবার মজার ব্যাপার 2024-এ 2024-এ কি না, এই মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এই দুটো ক্লাব জয়েন্টলি, মানে আলাদা আলাদা কিন্তু দুজনেই বলতে পারো একজনকে পুরস্কৃত করেছে। ব্যক্তিটা হচ্ছে কমন, ব্যক্তিটার নাম কি না, সৌরভ গাঙ্গুলি। এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে তোমরা নিশ্চয়ই পড়েছো। চলো আমরা আবার টাইগার্সে ফিরে আসি। তো টাইগার্স ডে আমরা উদযাপন করছি 29 জুলাই। এই প্রসঙ্গে মনে রাখতে হবে অ্যাট প্রেজেন্ট টোটাল টাইগার রিজার্ভ ইন্ডিয়াতে কতগুলো আছে গো, 55টা, 55th, রাইট। ফার্স্ট টাইগার রিজার্ভটার নাম বললে আমরা কি বলি না, জিম করবেট। জিম করবেটকে টাইগার রিজার্ভ ঘোষণা করা হয় কত সালে না, 1936-এ।
কোথায় আছে এটা? উত্তরাখণ্ডে আছে। আবার এই জিম করবেটের আগের নাম কি ছিল? না হ্যালে ন্যাশনাল পার্ক। হ্যালে ন্যাশনাল পার্ক। আবার জিম করবেটের নতুন নামকরণ করা হয়েছে বা করার প্রস্তাব দেওয়া হয়েছে, নতুন নামটা কি? না রামগঙ্গা। রামগঙ্গা, এটা একটু মনে রাখতে হবে, রাইট? তাহলে এটা যদি প্রথম টাইগার রিজার্ভ হয়, তাহলে যদি বলা হয় আচ্ছা তাহলে 55তম টাইগার রিজার্ভটার নাম কি, তখন আমরা কি বলবো? না ঢোলপুর। ঢোলপুর কারাউলি। কোথায় আছে এটা? এটা রয়েছে আমাদের রাজস্থান, রাইট? আচ্ছা, এর মধ্যে যদি বলা হয় যে বিগেস্ট টাইগার রিজার্ভটার নাম কি ইন্ডিয়ার রেসপেক্টে, ইন্ডিয়ার বিগেস্ট টাইগার রিজার্ভটার নাম কি, তখন আমরা কি বলবো? না নাগার্জুন সাগর। নাগার্জুন সাগর শ্রী সাইলাম, রাইট? এটা কোথায় আছে? এটা রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে আছে। এবার যখন অন্ধ্রপ্রদেশ আনডিভাইডেড ছিল তখন এটা জায়গা জুড়ে ছিল, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে এখন আলাদা একটা রাজ্য আমরা দেখতে পাই যার নাম হচ্ছে তেলেঙ্গানা। তাহলে এই টাইগার রিজার্ভের তো কিছুটা বলতে পারো তেলেঙ্গানাতে পড়েছে, তাই না? তাহলে এই নাগার্জুন সাগর শ্রীসাইলামের একটা পোর্শন যেটা তেলেঙ্গানাতে পড়েছে, তেলেঙ্গানাতে পড়েছে। আমাকে যদি বলতে বলা হয় যে আচ্ছা বলো তো এই তেলেঙ্গানাতে যেটা পড়েছে সেটার নাম কি হবে, খুব তাড়াতাড়ি বলো। তেলেঙ্গানাতে যেটা পড়েছে তার নাম কি? নাম কি? না আমরাবদ, তাই না? তেলেঙ্গানা পোর্শনটার নাম কি? না আমরাবদ। আমরাবদ টাইগার রিজার্ভ। তাহলে এটা একটু মনে রাখতে হবে, রাইট? তাহলে ভারতের বৃহত্তম হয়ে গেল, 55তম হয়ে গেল, প্রথম হয়ে গেল, অ্যাট প্রেজেন্ট টোটাল হয়ে গেল। আচ্ছা, এই বাঘেদের জন্য ইন্টারন্যাশনাল টাইগার কনফারেন্স, কনফারেন্স কত সালে হয় গো? 2010-এ হয়। কোথায় হয়? না সেন্ট পিটার্সবার্গ, যেখানে বলতে পারো প্রথম এই বাঘেদের জন্য সম্মেলন হয়ে যায়। হলো? তাহলে হয়ে গেল ইন্টারন্যাশনাল টাইগার্স ডে 29শে জুলাই। তাহলে এতগুলো ইনফরমেশন সাইড বাই সাইড একটু মনে রাখার চেষ্টা করবে, রাইট? তাহলে আমাদের ইম্পর্টেন্ট ডেট কমপ্লিট। আশা করি প্রত্যেকের জিনিসটা বোঝা গেছে যে কি করে একটার সাথে আরেকটা রিলেট করে মনে রাখা যায়। ঠিক এইভাবেই চেষ্টা করবে তোমরাও, আশা করি তোমরাও পারবে। চলে আসো পরেরটা, টাইগার্স ডে পরে এবার আমরা চলে যাব ডেটের পরে হচ্ছে ইম্পর্টেন্ট থিম। তো প্রথমেই আমরা বলতে পারো প্রতিবারই তাই করি যে ডেটও আমরা পুরোটা একসঙ্গে পড়ে নিই, থিমও আমরা পুরোটা একসঙ্গে পড়ে নিই। তাই আমরা জুলাই মাসের 1 থেকে 31 তারিখ পর্যন্ত ইম্পর্টেন্ট যে সমস্ত থিমগুলো আছে সেগুলো আমরা এক ঝলকে দেখে নেব। হলো? এক ঝলকে আমরা দেখে নেব। তো জুলাই মাসের থিম পড়ার আগে একটা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে যে পরীক্ষায় প্রশ্নটা কি টাইপের দেয়, থিম থেকে পরীক্ষার প্রশ্ন কি দিতে পারে। দুটো অ্যাঙ্গেলে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে। যদি থিমটা ছোট হয় তাহলে তোমাকে পার্টিকুলার থিমটা দিয়ে জিজ্ঞেস করবে যে এই থিমটা পার্টিকুলার কোন ডেটে। আর যদি থিমটা বড় হয় তখন তোমাকে থিমটাও দিয়ে দেবে, এটা কি হিসেবে উদযাপন করা হয় সেটাও দিয়ে দেবে। চাইবে কি? চাইবে হচ্ছে ডেটটা, চাইবে যে কোন তারিখে এটা উদযাপন করা হয়। এক্সাম্পল দেখো, এখানে সবকটাই মোটামুটি বড়, তার মধ্যে আমি মোটামুটি ছোট ধরে নিচ্ছি। ধরো ন্যাশনাল ডক্টরস ডে হলো, আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে যে ভাই এর থিম কি, 4টে থিম দিয়ে দেবে, তার মধ্যে একটা থাকবে এটা হিলিং হ্যান্ড কেয়ারিং হার্ট। হলো? কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করে, ধরো এইভাবে আরেকটা জিজ্ঞেস করতে পারে পদ্ধতিতে যে সেলিব্রেটিং সিম্পলিফিকেশন অ্যান্ড ইকোনমিক গ্রোথ ইজ দ্য থিম অফ জিএসটি ডে হুইচ ওয়াজ অবজার্ভ অন, তখন এখানে ডেটটা আমাকে জিজ্ঞেস করবে। তাহলে কখন ডেট জিজ্ঞেস করবে আর কখন থিম জিজ্ঞেস করবে আশা করি বোঝা গেছে। অর্থাৎ একদম সিম্পল ওয়েতে যে থিমগুলো ছোট সেগুলো আমরা থিম হিসেবে মনে রাখবো, আর যেগুলো বড় সেগুলোর আমরা ডেট মনে রাখবো যে কোন তারিখে উদযাপন করা হয়। হলো? যেমন দেখো 3 জুলাই ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে, এবারে থিম কি? এ স্টেপ টুয়ার্ডস সাস্টেনেবিলিটি। 6 তারিখ হচ্ছে ওয়ার্ল্ড জুনোসিস ডে, থিমটা কি? ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হেলথ প্রিভেন্ট জুনোস। 7 তারিখ হচ্ছে আমার ওয়ার্ল্ড কিশওয়ালি ল্যাঙ্গুয়েজ ডে, থিমটা কি বলেছে? কিশওয়ালি এডুকেশন অ্যান্ড কালচারাল পিস। 11ই জুলাই হচ্ছে আমার ওয়ার্ল্ড পপুলেশন ডে, থিমটা হচ্ছে লিভ নো ওয়ান বিহাইন্ড কাউন্ট এভরিওয়ান। হলো? নেক্সট ওয়ান, এখানে 7 তারিখ হবে, ডেটটা ভুল দেওয়া আছে, 7 জুলাই।
এটা রিপিট আছে, এটা লাগবে না যদিও। আচ্ছা, 15ই জুলাই কি আছে না ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে। থিমটা কি আছে না ইউথ স্কিল ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। 17ই জুলাই হচ্ছে ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস, যার থিমটা হচ্ছে ওভারকামিং ব্যারিয়ার অ্যান্ড আনলিশিং অপরচুনিটি ফর সোশ্যাল জাস্টিস। 24শে জুলাই থিমটা কি না ইনকাম ট্যাক্স ডে। থিমটা কি আছে সেলিব্রেটিং দ্য কন্ট্রিবিউশন অফ ট্যাক্স পেয়ার টু দ্য নেশন বিল্ডিং। 6 তারিখ হচ্ছে আমার ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে, যার থিমটা কি না কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশন ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন হলো। আর 28শে জুলাই থিমটা কি আছে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। থিমটা ইটস টাইম ফর অ্যাকশন। একই রকম 29শে জুলাই ইন্টারন্যাশনাল টাইগার্স ডে। থিমটা কি এনসিওরিং সেফ অ্যান্ড সাস্টেনেবল হ্যাবিটেটস। 31শে জুলাই ওয়ার্ল্ড রেঞ্জার ডে। থিমটা কি না 30/30। বোঝা গেল? তাহলে থিম কিভাবে পরীক্ষায় আসবে বা ডেট কিভাবে পরীক্ষায় দেবে, আশা করি দুটো টপিক ক্লিয়ার। ইম্পর্টেন্ট ডেট, ইম্পর্টেন্ট থিম জুলাই মাসের রেসপেক্টে ক্লিয়ার। এর পরের যে প্যারামিটারটা আমরা পড়বো সেটা হচ্ছে কি না পুরস্কার। জুলাই মাসে ফার্স্ট হাফে গুরুত্বপূর্ণ যে সমস্ত পুরস্কারগুলো আছে এক ঝলকে আমরা একটু দেখে নেব। প্রথম পুরস্কারটা কি পুরস্কার না প্রথম পুরস্কারটা হচ্ছে অটল পেনশন যোজনা অ্যানুয়াল অ্যাওয়ার্ড। পুরস্কারটা কারা দিয়েছে না PFRDA। স্যার PFRDA এর পুরো অর্থ কি, অ্যাব্রিভিয়েশন যদি দেয় পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, এটা হচ্ছে পুরো অর্থ। এই পুরস্কারটা কাকে দেওয়া হয়েছে না ব্যাংক অফ ইন্ডিয়া বলতে পারো 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য ব্যাংক অফ ইন্ডিয়াকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে এবং এই পুরস্কারটা ব্যাংক অফ ইন্ডিয়া পেল সেকেন্ড কনজিকিউটিভ ইয়ার, মানে পরপর 2 বছর। তাহলে আমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে কোন ব্যাংক সম্প্রতি অটল পেনশন যোজনা অ্যানুয়াল অ্যাওয়ার্ড পেল ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 এর পরিপ্রেক্ষিতে, তখন আমার আনসার কি হবে, আনসার হবে ব্যাংক অফ ইন্ডিয়া। হলো নাম্বার 2। নেক্সট পুরস্কার বলছে দেখো HCL টেক চেয়ারপারসন, যার নাম রশনি নাদার মালহোত্রা। তাহলে যিনি পেয়েছেন তার নাম কি রশনি নাদার মালহোত্রা। এনার পরিচয়, ইনি হচ্ছেন HCL টেকনোলজির, ইনি হচ্ছেন চেয়ারপারসন। তাকে সম্প্রতি কোন পুরস্কারটা দেওয়া হয়েছে শেভেলিয়ার ডে লা লিজিয়ন দ্য অনার। প্রশ্ন করতে পারো তুমি এই পুরস্কারটা কারা দিল, তখন মনে রাখবে এটা ফ্রান্স সরকারের তরফ থেকে পুরস্কারটা দেওয়া হলো। মনে রাখতে হবে এটা হচ্ছে ফ্রান্সের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড। যে পুরস্কারটা দেওয়া হলো কাকে না রশনি নাদার মালহোত্রাকে পুরস্কারটা দেওয়া হলো। এখন তুমি প্রশ্ন করতে পারো কেন তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে, তখন মনে রাখবে ফর হার কন্ট্রিবিউশন টু দ্য বিজনেস, her effort to strengthen economic ties between France and India and her commitment to social and environmental cause। অর্থাৎ তার সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল কজের প্রতি তার দায়িত্ব, ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে বলতে পারো ইকোনমিক সম্পর্ককে আরো মজবুত করার জন্য তার প্রয়াস এবং বিজনেসে তার কন্ট্রিবিউশনের জন্য তাকে অর্থাৎ রশনি নাদার মালহোত্রা, যিনি কিনা HCL টেকনোলজির চেয়ারপারসন, তাকে সম্প্রতি কি না ফ্রান্স সরকার কর্তৃক সেখানকার হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যে অ্যাওয়ার্ডটার নাম শেভেলিয়ার ডে লা লিজিয়ন দ্য অনার, এটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে, বা যাকে তুমি বলতে পারো নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার পুরস্কারে সম্মানিত করা হলো। তাহলে আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে সম্প্রতি কাকে ফ্রান্স গভর্নমেন্টের তরফ থেকে নাইট অফ দ্য লিজিয়ন অফ অনারে সম্মানিত করা হলো, তখন আমার আনসার হচ্ছে HCL টেক চেয়ারপারসন, যার নাম হচ্ছে রশনি নাদার মালহোত্রা। হয়ে গেল? তাহলে অ্যাওয়ার্ড আমার কাছে ক্লিয়ার। তাহলে 3টে প্যারামিটার কিন্তু হয়ে গেল, একটা হচ্ছে আমাদের ডেট, একটা হলো থিম, একটা হলো অ্যাওয়ার্ড। এরপর দেখে নেব বুকস অ্যান্ড অথার্স, নতুন কোনো বই আছে কিনা। না, এই হাফে অর্থাৎ 1 থেকে 15 জুলাইয়ের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ বই নেই, তাই এখানে বইয়ের নাম বা অথরের নাম নেই। চলে আসুন নেক্সট অ্যাপয়েন্টমেন্ট। এবার হচ্ছে ওয়ার্ল্ড প্লাস ইন্ডিয়ার যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে সেটা আমরা এক ঝলকে দেখে নেব। প্রথম কি আছে নিউ প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কাউন্সিল। ইউরোপিয়ান কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট কাকে নির্বাচন করা হলো অ্যান্টোনিও কোস্টা হলো। এনার পরিচয় কি, এনার পরিচয় ইনি একজন পর্তুগিজ পলিটিশিয়ান, যিনি কিনা পর্তুগালের প্রাইম মিনিস্টার ছিলেন 2015 থেকে 2024 পর্যন্ত। তাকেই সম্প্রতি ইউরোপিয়ান কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট করা হলো। আর ইনি কার জায়গায় দায়িত্ব নিলেন, তখন মনে রাখবে
চার্লস মিচেলের জায়গায় দায়িত্ব নিলেন, যিনি কিনা বেলজিয়াম থেকে বিলং করতেন। আর এই চার্লস মিচেল যে কিনা 2019 থেকে 2024 ডিসেম্বর পর্যন্ত 2024 ডিসেম্বর পর্যন্ত ইনি ক্ষমতায় থাকবেন। তারপর এই দায়িত্ব নেবেন কে? অ্যান্টোনিও কোস্টা। এনার পরিচয় হচ্ছে ইনি পর্তুগালের প্রাইম মিনিস্টার ছিলেন। কবে থেকে? না, পর্তুগালের প্রাইম মিনিস্টার ছিলেন 2015 থেকে 2024 পর্যন্ত। চলে আসুন নেক্সট, নিউ চেয়ারম্যান অফ সিবিডিটি। তাহলে প্রথম প্রশ্ন স্যার, সিবিডিটির ফুল ফর্ম কি? সিবিডিটির ফুল ফর্ম হচ্ছে কি না সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স। এটা হচ্ছে সিবিডিটির ফুল ফর্ম। কাকে দায়িত্ব দেওয়া হলো চেয়ারম্যান হিসেবে? রবি আগরওয়ালকে বলতে পারো দায়িত্ব দেওয়া হলো। ইনি 1988 সালের বলতে পারো একজন ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অফিসার। আর ইনি কার জায়গায় দায়িত্ব নিলেন? না নীতিন গুপ্তার জায়গায় ইনি দায়িত্ব নিলেন, যার মেয়াদ ফুরিয়েছে কত তারিখে? না জুন 30, 2024 নীতিন গুপ্তার মেয়াদ ফুরিয়েছে। নতুন চেয়ারম্যান হলেন কে? সিবিডিটির রবি আগরওয়াল। চলে আসুন নেক্সট, তোমাকে প্রশ্ন করতে পারে এখন ভারতীয় আর্মির প্রধান কে? তখন যে আনসারটা হবে, তোমাকে প্রশ্ন করতে পারে ভারতের 30তম আর্মি প্রধান কে? তখনও আনসার সেম। তাহলে আনসারটা কি হবে? লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ইনি হচ্ছেন ভারতের 30তম চিফ অফ আর্মি স্টাফ হিসেবে সম্প্রতি অ্যাপয়েন্টেড হলেন। আর কার জায়গায় হলেন? সেক্ষেত্রে মনে রাখবো মনোজ পান্ডের জায়গায় বলতে পারো ইনি দায়িত্ব নিলেন। তাহলে আমাকে পরীক্ষায় যদি প্রশ্ন করে ভারতের 30তম আর্মি চিফের নাম কি? তখন আনসার দ্বিবেদী। আমাকে প্রশ্ন করতে পারে ভারতের নতুন আর্মি চিফ কে? তখনও আনসার দ্বিবেদী। আমাকে বলতে পারে যে মনোজ পান্ডের জায়গায় যিনি সম্প্রতি ভারতীয় আর্মি দায়িত্ব নিয়েছেন তার নাম কি? তখনও আনসার হচ্ছে কি না, আনসার হচ্ছে আমাদের জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। চলে আসুন নেক্সট, ফার্স্ট ওম্যান চিফ সেক্রেটারি, প্রথম মহিলা চিফ সেক্রেটারি। কিন্তু প্রশ্ন কোথাকার? মহারাষ্ট্রের। কাকে করা হলো? সুজাতা সৌনিক। ইনি একজন 1987 ব্যাচের একজন আইএএস অফিসার। ওকে, কার জায়গায় ইনি এলেন? না নীতিন কারারের জায়গায় বলতে পারো ইনি দায়িত্ব নিলেন। ইনি দায়িত্বে থাকবেন জুন 2025 পর্যন্ত, অর্থাৎ জুন 2025 সুজাতা সৌনিক যিনি কিনা রিটায়ারমেন্টে যাচ্ছেন তার আগে পর্যন্ত ইনি দায়িত্বে থাকবেন। এবং ইনি হচ্ছেন বলতে পারো মহারাষ্ট্রের প্রথম মহিলা চিফ সেক্রেটারি। তাহলে পরীক্ষার প্রশ্ন এটাও আসতে পারে যে মহারাষ্ট্রের প্রথম মহিলা চিফ সেক্রেটারি হিসেবে যিনি দায়িত্ব নিলেন তার নাম কি? নাম হচ্ছে কি না সুজাতা সৌনিক। চলে আসো নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি প্রশ্ন? না এসবিআই এর নতুন চেয়ারম্যান হিসেবে যিনি দায়িত্ব নিলেন তার নাম কি? না CS শেট্টি বা পুরো নাম চালা শ্রীনিবাসুলু শেট্টি। কার জায়গায় দায়িত্ব নিলেন? দীনেশ কুমার খারার জায়গায় দায়িত্ব নিলেন। ওকে, আর মনে রাখতে হবে ইনি এসবিআই এর কততম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন? না 27তম। মনে রাখবে আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস, ইনি কততম গভর্নর? না 25তম। এটা দিয়ে যেমন পরীক্ষায় আসার চান্সেস হাই, তেমন এসবিআই এর নতুন চেয়ারম্যান হিসেবে যিনি দায়িত্ব নিলেন চালা শ্রীনিবাসুলু শেট্টি, ইনি কততম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন? এটাও পরীক্ষায় আসতে পারে। সেক্ষেত্রে মনে রাখবে ইনি হচ্ছেন 27তম, 27 চেয়ারম্যান অফ এসবিআই। চলে আসুন নেক্সট, নেদারল্যান্ডের নতুন প্রাইম মিনিস্টার হিসেবে যাকে অ্যাপয়েন্ট করা হলো তার নাম কি? নাম হচ্ছে ডিক শুফ। কি নাম বললাম? ডিক শুফ। এক কথায় মনে রাখবে কি না ইনি হচ্ছেন নিউ প্রাইম মিনিস্টার অফ নেদারল্যান্ড। নিউ প্রাইম মিনিস্টার অফ নেদারল্যান্ড, নেদারল্যান্ডের নতুন প্রাইম মিনিস্টার হলেন কে? না ডিক শুফ। কার জায়গায় এলেন? তখন মনে রাখবে মার্ক রুতে। ওকে, মার্ক রুতে যিনি কিনা নেদারল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন 2010 থেকে 2024 পর্যন্ত হলো। আর এই মার্ক রুতে এখন কোথায় গেছে? না মার্ক রুতে এখন ন্যাটোর নতুন সেক্রেটারি জেনারেলের দায়িত্ব নিচ্ছে অক্টোবর 2024 থেকে। তাহলে এখান থেকে তুমি আরেকটা প্রশ্ন পেলে যে ন্যাটোর নতুন সেক্রেটারি জেনারেল যিনি হতে চলেছেন তার নাম কি? নাম হচ্ছে মার্ক রুতে। এনার পরিচয় কি? ইনি হচ্ছেন নেদারল্যান্ডের প্রাক্তন পিএম যিনি কিনা 2010 থেকে 2024 পর্যন্ত দায়িত্বে ছিলেন। আর এই মার্ক রুতেকে সরিয়ে নেদারল্যান্ডের নতুন প্রাইম মিনিস্টার যিনি হলেন তার নাম কি? নাম হচ্ছে ডিক শুফ। চলে আসুন নেক্সট, হেমন্ত সোরেন যে কিনা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন কততম? না 13 CM। ওকে, হেমন্ত সোরেন যে কিনা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন কততম মুখ্যমন্ত্রী হিসেবে? না 13 চিফ মিনিস্টার হিসেবে হলো। আর এই নিয়ে বলতে পারো থার্ড টাইম, এই নিয়ে বলতে পারো থার্ড টাইম বলতে পারো ইনি কিনা দায়িত্ব নিলেন কোথাকার? না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে। আর এনার আগে দায়িত্বে ছিলেন কে? না এনার আগে দায়িত্বে ছিলেন চম্পাই সোরেন। এই হিসেবটা ভালো করে একটু বুঝে নেবে। হ্যাঁ,
দেখো, হেমন্ত সোরেন তিনি ছিলেন, তারপর এলেন কে না চম্পাই সোরেন হলো, তারপর আবার এখন নতুন কে, নতুন হচ্ছে হেমন্ত সোরেন হলো। তাহলে হেমন্ত সোরেন এই নিয়ে বলতে পারো 13 সিএম, তাহলে চম্পাই সোরেন ছিলেন হচ্ছে 12তম সিএম। তাহলে এই চেঞ্জ কেন না, হেমন্ত সোরেনকে যখন বলতে পারো ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফ থেকে অ্যারেস্ট করা হয়, তখন হেমন্ত সোরেন দায়িত্ব দেয় কে না চম্পাই সোরেনকে। আবার ইডি তাকে ছেড়ে দেওয়ার পরে চম্পাই সোরেন রিজাইন করে, তার জায়গায় নতুন করে আবার দায়িত্ব নেয় কে না হেমন্ত সোরেন। মনে রাখতে হবে দুজনেরই পলিটিক্যাল পার্টির নাম কি না ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। আর মনে রাখতে হবে চম্পাই সোরেনের একটা ডাকনাম আছে, ডাকনামটা কি, এনাকে বলা হয় টাইগার অফ ঝাড়খণ্ড। ওকে, টাইগার অফ ঝাড়খণ্ড বলা হয় কাকে, সেক্ষেত্রে মনে রাখবে চম্পাই সোরেন। যদিও এখনো শোনা যাচ্ছে যে ইনি হয়তো পরবর্তী ক্ষেত্রে বিজেপিতে জয়েন করতে পারেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন। হলো, তাহলে হেমন্ত সোরেন হয়ে গেল। নেক্সট ওয়ান চলে আসো পরেরটা। এবার হচ্ছে ইউনাইটেড কিংডমের প্রাইম মিনিস্টার। তোমাকে বলতে পারে ইউকে নতুন প্রাইম মিনিস্টার যিনি হলেন তার নাম কি, নাম হচ্ছে কির স্টেমার। তোমাকে বলতে পারে ইউকের নতুন প্রাইম মিনিস্টার যিনি হলেন তিনি কততম প্রাইম মিনিস্টার, তখন মনে রাখবে 58 প্রাইম মিনিস্টার। তাহলে ইনি যদি 58 প্রাইম মিনিস্টার হন, তাহলে এর আগে কে ছিল, ঋষি সৌনক। ইনি কততম প্রাইম মিনিস্টার, ইনি হচ্ছেন 57 প্রাইম মিনিস্টার ছিলেন। এবার এই কে স্টেমার যে পলিটিক্যাল পার্টি থেকে বিলং করে তার নাম কি না লেবার পার্টি। আর সেখানেই মনে রাখতে হবে ঋষি সৌনক যে পলিটিক্যাল পার্টি থেকে বিলং করতো তার নাম কি ছিল না কনজারভেটিভ পার্টি। তাহলে মনে রাখতে হবে ইউনাইটেড কিংডমের নতুন প্রাইম মিনিস্টার যিনি হয়েছেন তার নাম কি, নাম হচ্ছে কির স্টেমার। কততম প্রাইম মিনিস্টার হিসেবে ইনি অ্যাপয়েন্টেড হয়েছেন না 58th প্রাইম মিনিস্টার হিসেবে ইনি অ্যাপয়েন্টেড হয়েছেন। ইনি যে পলিটিক্যাল পার্টি থেকে বিলং করেন তার নাম কি লেবার পার্টি। ইনি কাকে হারিয়ে, ইলেকশনে কাকে হারিয়ে প্রধানমন্ত্রী হলেন, ঋষি সৌনককে হারিয়ে বলতে পারো প্রধানমন্ত্রী হলেন ঋষি সৌনক, যিনি কততম প্রাইম মিনিস্টার ছিলেন 57 প্রাইম মিনিস্টার ছিলেন। আর এনার পলিটিক্যাল পার্টিটার নাম কি ছিল, কনজারভেটিভ পার্টি। চলে আসুন নেক্সট। আমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে ইরানের নতুন প্রেসিডেন্ট কে হলো, এক কথায় আনসার কি না মাসুদ পেজেশকিয়ান হলো। কার জায়গায় হলো, ইব্রাহিম রাইসি, যিনি কিনা আমরা দেখতে পেয়েছিলাম কি না একটা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। তো তারপর ইরানের কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে যিনি ছিলেন তার নাম হচ্ছে মোহাম্মদ মুখবির। এরপর হলো ইলেকশনে বলতে পারো ডক্টর মাসুদ পেজেন্সকি, যার বয়স 69, তিনি বলতে পারো প্রায় 53% ভোটে জিতে ইরানের প্রেসিডেন্ট হলেন। আর ইরানের ইনি কততম রাষ্ট্রপতি হলেন, তখন মনে রাখবে 9th প্রেসিডেন্ট। ইব্রাহিম রাইসি ছিল হচ্ছে 8 আর ইনি হলেন 9। তাহলে আমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে ইরানের নতুন রাষ্ট্রপতির নাম কি, মাসুদ পেজেশকিয়ান, কততম রাষ্ট্রপতি 9th, আর ইনি কার জায়গায় এলেন, ইব্রাহিম রাইসির জায়গায় এলেন। হয়ে গেল। তাহলে অ্যাপয়েন্টমেন্ট আমাদের কমপ্লিট। তাহলে আমরা কিন্তু দেখতে দেখতে 4টে সেগমেন্ট কমপ্লিট করে ফেললাম, ইম্পর্টেন্ট ডেট, ইম্পর্টেন্ট থিম, রিসেন্ট বুকস অ্যান্ড অথার্স এবং তার সঙ্গে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। এরপর আমরা পড়বো হচ্ছে গভর্নমেন্টের নতুন যে সমস্ত স্কিম কিছু আছে কিনা, বা বিল কিছু আছে কিনা, বা অ্যাপ কিছু আছে কিনা। প্রথমটাই একটা উদ্যোগ সম্পর্কে আমরা দেখব। উদ্যোগটার নাম কি না সাফাই আপনাও বিমারি ভাগাও হলো। মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার স্বচ্ছ ভারত মিশন আরবান 2.0 মাধ্যমে ইন্ট্রোডিউস করলো সাফাই আপনাও বিমারি ভাগাও ইনিশিয়েটিভ। কিসের জন্য, ফর ক্লিন অ্যান্ড হেলদি সিটি। তাহলে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ারের তরফ থেকে স্বচ্ছ ভারত মিশন আরবান 2.0 এর আন্ডারে ইন্ট্রোডিউস করলো একটা নতুন ক্যাম্পেইনটার নাম সাফাই আপনাও বিমারি ভাগাও। যে ক্যাম্পেইনটা শুরু হয়েছে 1 জুলাই থেকে, চলবে হচ্ছে 31 আগস্ট পর্যন্ত। আর এটার উদ্দেশ্য কি, এটার উদ্দেশ্য হচ্ছে যদি কোনো রকম কোনো চ্যালেঞ্জেস আসে সেই চ্যালেঞ্জেসকে যাতে মোকাবিলা করতে পারে,
আরবান লোকাল বডি যাতে যে কোনো ধরনের চ্যালেঞ্জকে মোকাবিলা করতে পারে, তার জন্যই মানে হেলথ রিলেটেড কোনো চ্যালেঞ্জেস যদি আসে সেটাকে যাতে মোকাবিলা করতে পারে তার জন্যই বলতে পারো এই ক্যাম্পেইনটার নাম সাফাই আপনাও বিমারি ভাগাও। আমাকে পরীক্ষার প্রশ্ন করবে কোন মিনিস্ট্রির আন্ডারে এটা হয়েছে, তখন মনে রাখবে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ারের মাধ্যমে এই ক্যাম্পেইনটা শুরু হয়েছে। চলে আসুন নেক্সট। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড রিলিজ করলো এআই প্রিপেয়ারনেস ইন্ডেক্স। কি বলছে না, আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড রিলিজ করলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রিপেয়ারনেস ইন্ডেক্স ড্যাশবোর্ড, এবং যে ড্যাশবোর্ডের মাধ্যমে আইএমএফ কি করতে পারে না, সারা পৃথিবীতে যে 174খানা কান্ট্রি যারা কিনা এআই লঞ্চ করেছে তারা কিভাবে পরিস্থিতিকে সামাল দিচ্ছে বা কোন দিকে যাচ্ছে, তাদের এআই কে তারা কিভাবে ব্যবহার করছে সেটাকে ট্র্যাক করতে পারবে কে না এই চ্যাটবোর্ডটার মাধ্যমে। আর এআই প্রিপেয়ারনেস ইন্ডেক্সে যদি বলে ভারতের এই মুহূর্তে র্যাঙ্ক কত, 72, কতগুলো দেশের মধ্যে 174টা দেশের মধ্যে। তাহলে প্রথম প্রশ্ন, আইএমএফ যে এআই প্রিপেয়ারনেস ইন্ডেক্স প্রকাশ করেছে সেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, 72, কতগুলো দেশের মধ্যে, 174টা দেশের মধ্যে। হলো, চলো নেক্সট ওয়ান দেখো, একটা স্কিমটার নাম কি না এনটিআর ভরসা পেনশন স্কিম। বলছে জুলাই 1, 2024 অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু যে কিনা লঞ্চ করলো কি ডিস্ট্রিবিউশন অফ 4,408 4,408 কোটি টাকা ডিস্ট্রিবিউট করলো কোন স্কিমের আন্ডারে না এনটিআর ভরসা স্কিম, যে স্কিমটায় প্রায় 65,31,000 বেনিফিশিয়ারি যারা কিনা উপকৃত হবেন। তাহলে একটা পেনশন স্কিম, যে পেনশন স্কিমটার নাম কি না এনটিআর ভরসা পেনশন স্কিম, যে পেনশন স্কিমটার আন্ডারে প্রায় 4,408 কোটি টাকা ডিস্ট্রিবিউট করলো আমাদের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, এবং এই ডিস্ট্রিবিউশনের ফলে প্রায় 65,31,000 মানুষ যারা কিনা বেনিফিটেড হবে। মনে রাখার বিষয়, এই যে নামটা পড়ছি এনটিআর ভরসা পেনশন স্কিম, এটা আগের নাম কি ছিল ওয়াইএসআর পেনশন কানুকা সিস্টেম। ওয়াইএসআর পেনশন কানুকা সিস্টেমেরই বলতে পারো নতুন নাম কি হয়েছে এনটিআর ভরসা পেনশন স্কিম। এবার এই পেনশন স্কিমের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেব কি বলেছে। আন্ডার এনটিআর ভরসা পেনশন স্কিম, এটা একটা সোশ্যাল সিকিউরিটি স্কিম, কোন গভর্নমেন্টের না অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের। এই স্কিমের আন্ডারে কি করা হবে, মান্থলি পেনশন দেওয়া হবে কাদের না বয়স্ক লোকজন, উইডো যারা বিধবা, ওয়েভিয়ার বা টোডি ট্যাপার্স, ফিশারম্যান, সিঙ্গেল ওম্যান, ট্র্যাডিশনাল কোবলার, ট্রান্সজেন্ডার এবং আর্টিস্ট। ওকে, যাদের পেনশন দেওয়া হবে কি না, যাদের পেনশন আগে ছিল 3,000 টাকা বাড়িয়ে করে দেওয়া হলো 4,000 টাকা এই স্কিমের আন্ডারে। আর এছাড়া এই পেনশনটা বলতে পারো যারা কিনা ফিজিক্যালি ডিসেবল বা যাদের লেপ্রোসি, যে সমস্ত লেপ্রোসি পেশেন্ট যদি কেউ থাকে তাদেরও পেনশন বাড়ানো হলো। তাদের আগে দেওয়া হতো 3,000 টাকা, এখন তারা পাবে হচ্ছে মান্থলি 6,000 টাকা। এই স্কিমের আন্ডারে 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো যারা কিনা ফুললি ডিসেবল পিপল রয়েছে তাদের জন্য, বা যে সমস্ত লোকজন বলতে পারো পুরোপুরি বিছনায় শয্যাশায়ী বা যারা হুইল চেয়ারে রয়েছে তাদেরকেও বলতে পারো কি না পেনশন বাড়িয়ে 5 থেকে 15,000 টাকা করে দেওয়া হলো। এছাড়াও যে সমস্ত লোকজন যারা ক্রনিক ইলনেসে ভুগছে, যেমন ধরো থ্যালাসেমিয়া, এই সমস্ত রোগে যারা আক্রান্ত তাদেরকে পেনশন 5 থেকে 10,000 টাকা বাড়িয়ে দেওয়া হলো এই স্কিমের আন্ডারে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ সরকার ঘোষণা করেছে কি না তারা খুব তাড়াতাড়ি अन्ना ক্যান্টিন বলে একটা ক্যান্টিন লঞ্চ করবে, যেখানে খাবারের মূল্য থাকবে কি না 5 টাকা করে। ওকে, সাধারণ লোকের জন্য বলতে পারো একটা মিল চালু করবে, ক্যান্টিনটার নাম अन्ना ক্যান্টিন। আমাদের এখানে পশ্চিমবঙ্গে যেমন আছে মা ক্যান্টিন, ঠিক একই রকম ভাবে অন্ধ্রপ্রদেশ সরকার চালু করতে চলেছে अन्ना ক্যান্টিন, যেখানে সাধারণ লোক মিল খেতে পারবে হচ্ছে 5 টাকার বিনিময়, মাত্র 5 টাকার বিনিময়। হলো, এটারই বাংলা ভার্সন এখানে দেওয়া আছে। এরপর চলে আসো, মধ্যপ্রদেশ সরকার লঞ্চ করলো কি না লোকপথ মোবাইল অ্যাপ টু ফিক্স রোড প্রবলেম ইন 7 days। তাহলে একটা মোবাইল অ্যাপ লঞ্চ করলো, মোবাইল অ্যাপটার নাম কি লোকপথ মোবাইল অ্যাপ। এই অ্যাপটার মাধ্যমে কি হবে না মধ্যপ্রদেশের কোথাও যদি রাস্তার কোথাও কোনো খারাপ দেখা যায়, অ্যাপের মাধ্যমে তুমি যদি ইনফর্ম করো তাহলে 7 দিনের মধ্যে সেই রাস্তা পুরোটা সারাই করে দেওয়া হবে।
মধ্যপ্রদেশের টোটাল যে 40,000 যে কিলোমিটার যে রোড রয়েছে সেটা বলতে পারো এই অ্যাপের মাধ্যমে কি না নজরেও রাখা যাবে এবং খুব তাড়াতাড়ি বলতে পারো ডেভেলপও করে দেওয়া যাবে যদি কোথাও কখনো রাস্তা সংক্রান্ত কোনো ইস্যু হয়। সেটাই বলছে the app would help to improve 40,000 kilometer road in MP despite obstacle like excessive rainfall and heavy traffic। তাহলে এটা একটা অ্যাপ লঞ্চ করলো মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। অ্যাপটার নাম লোকপথ মোবাইল অ্যাপ। চলে আসুন নেক্সট, মিনিস্ট্রি অফ কালচার যারা কিনা উদ্যোগ নিল, কিসের উদ্যোগ? প্রজেক্ট পড়ি। কিসের জন্য? ফর দ্য 46th ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি মিটিং। তাহলে 46তম যে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি মিটিং যেটা হয়েছে হচ্ছে 21শে জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত। কোথায় হয়েছে? না দিল্লিতে হয়েছে। কততম বললাম? 46তম, যেটার জন্য মিনিস্ট্রি অফ কালচার বলতে পারো উদ্যোগ নিয়েছে প্রজেক্ট পড়ি, যেটা একটা পাবলিক আর্ট অফ ইন্ডিয়া হলো। মাথায় রাখতে হবে এই প্রথম ভারতবর্ষে কি না ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি মিটিং আয়োজন করা হয়েছে এবং সেই মিটিংকে কেন্দ্র করে মিনিস্ট্রি অফ কালচারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে প্রজেক্ট পড়ি। এখন তুমি বলতে পারো যে স্যার প্রজেক্ট পড়িটা কি, কিসের উদ্যোগ নেওয়া হয়েছে? চলো তাহলে দেখে নেওয়া যাক। দেখো এই উদ্যোগটা কি বলছে, এক্সিকিউটেড বাই ললিত কলা একাডেমি অ্যান্ড ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট। তাহলে এটা এক্সিকিউট করেছে কারা? না একটা হচ্ছে আমাদের ললিত কলা একাডেমি, যেটা কিনা ফাইন আর্টসের সঙ্গে যুক্ত আমরা জানি, আর ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট, অর্থাৎ এই দুটো সংস্থার উদ্যোগেই বলতে পারো এটা হয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে টু প্রমোট পাবলিক আর্ট। ওকে, আমাদের ভারতবর্ষে যে লোক কলা বা লোক সংস্কৃতি আছে সেটাকেই বলতে পারো তুলে ধরা হচ্ছে এই প্রজেক্টের মাধ্যমে, এবং যার জন্য সারা ভারতবর্ষ থেকে নিয়ার অ্যাবাউট কিনা 150 জন ভিজুয়াল আর্টিস্টকে সারা ভারতবর্ষ থেকে এই দিল্লিতে নিয়ে আসা হয়েছে এবং কি করা হচ্ছে না তাদের মাধ্যমে আমাদের যে আর্ট বা বলতে পারো আমাদের যে লোক সংস্কৃতি সেটাকে তুলে ধরা হচ্ছে। অর্থাৎ এই যে 46তম যে মিটিংটা হচ্ছে বা হতে চলেছে ইন্ডিয়াতে প্রথমবারের জন্য, সেখানে বলতে পারো ভারতীয় আর্টকে তুলে ধরা হচ্ছে যে প্রজেক্টের আন্ডারে। প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্ট পড়ি, সেটাই বলেছে, দেখে নাও। বলছে আন্ডার দিস প্রজেক্ট মোর দ্যান 150 visual artists from across India have come together to create various wall painting, mural, sculpture and installation. Hello, for the first time India is set to chair and host the UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি। এই প্রথমবার ইন্ডিয়া এটা করছে এবং তার জন্যই বলতে পারো ভারতের যে লোক কলা বা সংস্কৃতি বা লোক সংস্কৃতি সেটাকে তুলে ধরা হচ্ছে এই উদ্যোগের আন্ডারে। উদ্যোগটা কারা এক্সিকিউট করছে? ললিত কলা একাডেমি এবং ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট। উদ্যোগটার নাম কি? প্রজেক্ট পড়ি হলো। নেক্সট ওয়ান, মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন স্কিম। পরীক্ষায় প্রশ্ন আসবে, এই স্কিমটা সম্প্রতি যে রাজ্য সরকার লঞ্চ করেছে, রাজ্য সরকারের নাম কি? নাম হচ্ছে মহারাষ্ট্র গভর্নমেন্ট। কাদের জন্য? না সেখানকার মহিলাদের জন্য। 21 থেকে 65 বছর, 21 থেকে 65 বছর মহিলারা, মহারাষ্ট্রের মহিলারা যাতে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে তার জন্য মহারাষ্ট্র সরকারের এই উদ্যোগ, যে উদ্যোগের আন্ডারে মহারাষ্ট্র গভর্নমেন্ট তাদেরকে ফাইন্যান্সিয়ালি অ্যাসিস্ট করবে প্রতি মাসে 1,500 টাকা করে দিয়ে। ওকে, আর এটার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম লঞ্চ হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা চলবে হচ্ছে 31শে আগস্ট 2024 পর্যন্ত। মাথায় রাখতে হবে দ্য ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ মহারাষ্ট্র এটাই বলতে পারো কি না এই স্কিমের নোডাল ডিপার্টমেন্ট হিসেবে কাউন্টেড হবে। তাহলে মহারাষ্ট্র সরকারের ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেটা আছে সেটাই বলতে পারো এই স্কিমের নোডাল ডিপার্টমেন্ট হিসেবে কাউন্ট হবে। কোন স্কিম? না মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন স্কিম, যেটা কিনা মহারাষ্ট্রের মহিলাদের জন্য লঞ্চ করা একটা স্কিম, যে স্কিমের আন্ডারে মহিলাদেরকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট করা হবে। কত টাকা দিয়ে? না মান্থলি 1,500 টাকা দিয়ে। চলে আসুন নেক্সট, আমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে ঘর ঘর সোলার। এই উদ্যোগটা সম্প্রতি যে রাজ্যে চালু হয়েছে, রাজ্যটার নাম উত্তরপ্রদেশ। কারা চালু করেছে? না টাটা পাওয়ার। ওকে, টাটা পাওয়ার সোলার সিস্টেম লিমিটেড যারা কিনা লঞ্চ করেছে ঘর ঘর সোলার টাটা পাওয়ার কে সঙ্গ। এই উদ্যোগটা লঞ্চ করা হয়েছে উত্তরপ্রদেশের কোথায়? বারাণসীতে। কিসের জন্য? না টু প্রমোট রেসিডেন্সিয়াল রুফটপ সোলার সলিউশন অ্যাক্রস উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশে যে সমস্ত রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো আছে তার
বলতে পারো রুফটপে সোলার ইনস্টলেশন করার জন্য টাটা কোম্পানির তরফ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। উদ্যোগটার নাম ঘর ঘর সোলার টাটা পাওয়ার কে সঙ্গ। আর এই উদ্যোগটা বা এই উদ্যোগটার আন্ডারে কি করা হবে, দেখো তোমাকে সাবসিডি দেওয়া হবে। তুমি সর্বাধিক সাবসিডি পাবে হচ্ছে 1,08,000 টাকা টোটাল, যার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট তোমাকে সাবসিডি দেবে হচ্ছে 78,000 এবং স্টেট গভর্নমেন্ট তোমাকে ম্যাক্সিমাম সাবসিডি দেবে হচ্ছে 30,000। তুমি যদি তোমার বাড়ির ছাদে কি না 3 কিলোওয়াট পর্যন্ত সোলার ইনস্টলেশন করাও, তাহলে সেক্ষেত্রে তুমি টোটাল 1,08,000 টাকা পর্যন্ত সাবসিডি পাবে, যার মধ্যে 78,000 বলতে পারো সাবসিডি দেবে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর 30,000 সাবসিডি দেবে হচ্ছে কি না আমাদের রাজ্য সরকার। আর প্রতি কিলোওয়াট বলতে পারো 15,000 টাকা করে দেওয়া হবে। সর্বাধিক 3 কিলোওয়াট পর্যন্ত তোমাকে সাবসিডি দেওয়া হবে। তাহলে উদ্যোগটার নাম কি না ঘর ঘর সোলার টাটা পাওয়ার কে সঙ্গ। এটা যদি বলে কোন স্টেটে লঞ্চ হয়েছে, তখন আনসার উত্তরপ্রদেশ। প্রথম কোথায় লঞ্চ হয়েছে? উত্তরপ্রদেশের না বারাণসীতে। হয়ে গেল। এরপর চলে আসো আমাদের স্পোর্টস আপডেট। খেলাধুলো সংক্রান্ত খবর কি আছে আমরা দেখে নেব। তো খেলাধুলো সংক্রান্ত খবরের মধ্যে প্রথম খবরটা কি আছে না অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024। অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স মানেই এটা আমরা জানি ফর্মুলা 1-এর সঙ্গে যুক্ত। কে জিতলো না জর্জ রাসেল। কোন টিমের হয়ে খেলে? মার্সিডিজের হয়ে খেলে। আর ইনি একজন ব্রিটিশ রেসিং ড্রাইভার যিনি কিনা এই অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্সটা জিতলেন। মাথায় রাখবে এটা হচ্ছে রাসেলের সেকেন্ড কেরিয়ার উইন। ওকে, সেকেন্ড কেরিয়ার উইন মানে তার কেরিয়ারে এটা তার দ্বিতীয় রেস যেটা কিনা সে জিতলো। রেসটার নাম কি? অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024। চলে আসুন নেক্সট। বিপিসিএল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড পার্টনারশিপ করলো কার সাথে? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে পার্টনারশিপ করলো 2024-এর প্যারিস অলিম্পিক থেকে 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক পর্যন্ত। ওকে, তাহলে এই 4 বছরের জন্য বলতে পারো পার্টনারশিপ করলো কে না ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। তার সাথে পার্টনারশিপ করলো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে পার্টনারশিপ করলো অ্যাজ দ্য অফিসিয়াল প্রিন্সিপাল পার্টনার ফর 4 ইয়ার। ওকে, 4 বছরের জন্য পার্টনারশিপ করলো, যে পার্টনারশিপটা শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক 2024 থেকে চলবে হচ্ছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক 2028 পর্যন্ত। চলে আসুন নেক্সট ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2024। একই রকম কে জিতলো? তখন মনে রাখবে লিউইস হ্যামিল্টন। কোন টিমের হয়ে পারফর্ম করে? তখন মনে রাখবে মার্সিডিজের হয়ে পারফর্ম করে। আর এই ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স সর্বাধিকবার জিতলো কে? তখনও মনে রাখবে লিউইস হ্যামিল্টন। এই নিয়ে এটা তার 9th উইন। এর আগে পর্যন্ত যদি তুমি দেখো মাইকেল শুমাকারের সঙ্গে ইনি একই র্যাঙ্কিং এ বিলং করছিলেন, মানে দুজনেই বলতে পারো 8 বার করে জিতেছিল। খুব সম্প্রতি সেই রেকর্ডটা ভেঙে 9বার জিতলো হচ্ছে কে না লিউইস হ্যামিল্টন। টুর্নামেন্টের নাম ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স। আর লিউইস হ্যামিল্টন যে টিমের হয়ে পারফর্ম করে টিমটার নাম কি না মার্সিডিজ। নেক্সট আমাকে পরীক্ষায় প্রশ্ন করবে যে প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের পক্ষ থেকে শেফ দ্য মিশন কাকে করা হয়েছে বা কাকে করা হয়েছিল? তখন আমরা নামটা কি বলবো? গগন নারং। ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? শুটিং। ইনি হচ্ছেন 4 বারের অলিম্পিয়ান এবং লন্ডন অলিম্পিক 2012-তে ইনি 10 মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন, যাকে কিনা 2024-এ শেফ দ্য মিশন হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। আর এবারের অলিম্পিকটা কততম অলিম্পিক হলো না মনে রাখবে এবারেরটা হচ্ছে 33তম অলিম্পিক, যেখানে গগন নারাংকে বলতে পারো শেফ দ্য মিশন হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। যদিও প্রথম দিকে শেফ দ্য মিশন হওয়ার কথা ছিল MC ম্যারিকম, কিন্তু তিনি সেই জায়গা থেকে পার্সোনাল রিজনের জন্য স্টেপ ডাউন করেন এবং তারপর দায়িত্ব দেওয়া হয় কাকে না গগন নারাংকে বলতে পারো এই দায়িত্ব দেওয়া হয়। হয়ে গেল। তাহলে স্পোর্টস কমপ্লিট। তাহলে আমরা করলাম কি কি? ইম্পর্টেন্ট ডেট হলো, থিম হলো, বুকস অ্যান্ড অথার্স হলো, অ্যাপয়েন্টমেন্ট হলো, স্কিম হলো এবং তারপর হচ্ছে আমাদের স্পোর্টস হয়ে গেল। এরপর চলে আসো আমাদের কি না ফেমাস পার্সোনালিটি যিনি মারা গেছেন তার সম্পর্কে দেখব। নাম কি? নাম হচ্ছে ইসমাইল কাদরে। কি নাম বললাম? ইসমাইল কাদরে। জন্মসূত্রে ইনি একজন অ্যালবেনিয়ান। ইনি একজন নভেলিস্ট কাম পোয়েট যিনি সম্প্রতি মারা গেলেন। এনার লেখার দিয়ে তোমাকে পরীক্ষার প্রশ্ন করতে পারে ক্রনিকল ইন দ্য স্টোন কার লেখা, বা ব্রোকেন এপ্রিল কার লেখা, বা দ্য কনসার্ট কার লেখা? তখন আনসার ইসমাইল কাদরে। এনাকে ফ্রান্স সরকারের তরফ থেকে গ্র্যান্ড অফিসার অফ দ্য লিজিয়ন অফ অনারে সম্মানিত করা হয় 2023-এ।
অর্থাৎ ইনি যে পুরস্কারটা পেয়েছেন পুরস্কারটার নাম কি? পুরস্কারটার নাম হচ্ছে গ্র্যান্ড অফিসার অফ দ্য লিজিয়ন অফ অনার। কে পেয়েছে? ইসমাইল কাদরে, সম্প্রতি মারা গেছে তাই নিউজে এসছে। চলে আসবো মিলিটারি এক্সারসাইজ বা অপারেশন কিছু হয়েছে কিনা আমরা দেখে নেব। জুলাই মাসের ফার্স্ট পার্টের মধ্যে না তেমন কোনো গুরুত্বপূর্ণ এক্সারসাইজ বা অপারেশন নেই যেটা তোমার পরীক্ষায় লাগবে। তাহলে লাস্ট পোর্শন যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি না মিসলেনিয়াস বা বিবিধ ইনফরমেশন। তো মিসলেনিয়াসের মধ্যে প্রথম খবরটা কি আছে দেখব। বলছে বর্নিয়ান এলিফ্যান্ট, এটাকে IUCN এর তরফ থেকে কি না এন্ডেঞ্জার ঘোষণা করা হলো এবং এদেরকে রেড লিস্টের মধ্যে রাখা হয়েছে। IUCN মনে রাখবে 1948 সালে প্রতিষ্ঠা, যার হেডকোয়ার্টারটা কোথায় না গ্ল্যান্ড, এটা দিয়েও পরীক্ষার প্রশ্ন আসে। এই IUCN এর পক্ষ থেকে বলছে কি দেখো, বলছে বর্নিয়ান এলিফ্যান্ট, ওকে, বা যাকে তুমি বলতে পারো দ্য স্মলেস্ট এশিয়ান এলিফ্যান্ট, যাকে এন্ডেঞ্জার তকমা দিল কারা? IUCN। পরীক্ষার প্রশ্ন আসে ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, ওকে। তো এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বলে এদেরকে এন্ডেঞ্জার স্পিসিসের তালিকায় রাখলো হচ্ছে IUCN, এবং কাদেরকে রাখলো যদি বলা হয় তখন মনে রাখবে বর্নিয়ান এলিফ্যান্ট। এই মুহূর্তে সারা পৃথিবীতে তুমি যদি দেখো এদের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 1000 মাত্র, ওকে। তাই খুব তাড়াতাড়ি যদি এদেরকে কনজারভেশন না করা হয় বা যদি সঠিকভাবে না রাখা হয় তাহলে এরাও আস্তে আস্তে কিন্তু বিলুপ্ত প্রায় হয়ে যাবে। চলে আসুন নেক্সট, অ্যালস 4, ওকে। ফুল ফর্ম কি না অ্যাডভান্স ল্যান্ড অবজারভেশন স্যাটেলাইট 4। কারা লঞ্চ করলো? জাপান লঞ্চ করলো। এটা কি ধরনের স্যাটেলাইট? এটা একটা আর্থ অবজারভেশন স্যাটেলাইট। তাহলে আমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে সম্প্রতি অ্যালস 4 নামে আর্থ অবজারভেশন স্যাটেলাইট কোন দেশ লঞ্চ করলো? তখন আনসার জাপান। বা বলতে পারে কি না জাপান সম্প্রতি লঞ্চ করলো আর্থ অবজারভেশন স্যাটেলাইট, স্যাটেলাইটটার নাম কি? তখন আনসার হচ্ছে অ্যালস 4। জাস্ট এক লাইনে মনে রাখবে। চলে আসুন নেক্সট, পরেরটা কি? আমাকে বলতে পারে হেমিস সেচু ফেস্টিভ্যাল, বা যাকে তুমি আরেকভাবে বলো হেমিস ফেস্টিভ্যাল, সম্প্রতি হয়ে গেল। যদি বলো কোথায় হলো, এটাই তোমার পরীক্ষার প্রশ্ন। আনসার হচ্ছে লাদাখ। কার বার্থ অ্যানিভার্সারিতে এটা উদযাপন করা হয়? তখন মনে রাখবে গুরু পদ্মা সম্ভবা। ইনি একজন বুদ্ধিস্ট মিস্ট্রি এবং একজন ফাউন্ডার অফ টিবেটিয়ান বুদ্ধিজম। তাহলে একজন টিবেটিয়ান বুদ্ধিজমের ফাউন্ডার যার নাম হচ্ছে গুরু পদ্মা সম্ভব, তার বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে 10 দিন ব্যাপী হলো তোমার কি বলে 10 দিন ব্যাপী নয়, বলছে কিনা সেচু, যেটা কিনা একটা ক্যালেন্ডার, টিবেটিয়ান ক্যালেন্ডার, সেই টিবেটিয়ান ক্যালেন্ডারে 10ম দিনে বলতে পারো এই ফেস্টিভ্যালটা উদযাপন করা হয়। ফেস্টিভ্যালটার নাম কি? হেমিস সেচু, বা যাকে আরেকভাবে বলা হয় হেমিস ফেস্টিভ্যাল হলো। আর এই ফেস্টিভ্যালটা 2024-এ উদযাপন করা হয়েছে 16 থেকে 17 জুন 2024। কোথায় হয়েছে? লাদাখ। চলে আসুন নেক্সট, প্রথম প্রশ্ন, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সম্প্রতি তার প্রতিষ্ঠার কত বছর পালন করছে? 109 বছর। আর এই প্রসঙ্গে মনে রাখবে কি না একটা অভূতপূর্ব ঘটনা ঘটিয়ে ফেলেছে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কি ঘটনা ঘটিয়েছে আমরা দেখে নেব। বলছে ইন্ডিয়াই হচ্ছে পৃথিবীর মধ্যে প্রথম একটা দেশ যারা কিনা একটা চেক লিস্ট পোর্টাল তৈরি করলো। কিসের উপরে? ফোনার উপরে। পরীক্ষার প্রশ্ন এটাও দেবে যে পৃথিবীর প্রথম দেশ যে কিনা একটা কম্প্রিহেন্সিভ ডকুমেন্ট তৈরি করলো তাদের ফোনাল স্পিসিসের উপরে। দেশটার নাম কি? দেশটার নাম হচ্ছে ফুনা। আর এটা করেছে কারা? এটা করেছে হচ্ছে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে করা হয়েছে। এটা কোথায় আছে? এটা রয়েছে আমাদের কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। সম্প্রতি এটা তার 109তম ফাউন্ডেশন ডে উদযাপন করলো। আর এই টোটাল যে চেক লিস্ট তৈরি করেছে ইন্ডিয়া, সেখানে ইন্ডিয়ার এন্টায়ার 1,04,561টা স্পিসিসের কথা উল্লেখ করা আছে। চলে আসুন নেক্সট, SCO সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের 10th মেম্বার হিসেবে সম্প্রতি দেশটা জয়েন করলো। দেশটার নাম কি? বেলারুস। এতদিন পর্যন্ত আমরা জানতাম 9th মেম্বারটা কে ছিল? 9th মেম্বার ছিল ইরান। তাহলে 10th মেম্বার হলো কে না? বেলারুস। মনে রাখবে এছাড়া SCO মেম্বার কান্ট্রি কারা কারা আছে? চায়না, রাশিয়া, ইন্ডিয়া, ইরান, পাকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। প্রসঙ্গক্রমে মনে রাখবে ইন্ডিয়া এবং পাকিস্তান যোগদান করেছিল কত সালে? 2017-তে বলতে পারো SCO-তে যোগদান করেছিল। চলে আসুন নেক্সট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবার থেকে ম্যান্ডেটরি করলো কিসের? না ISI মার্কের।
কিসের উপরে না স্টেনলেস স্টিল এবং অ্যালুমিনিয়াম কিচেন ইউটেন্সিল যেগুলো আছে, অর্থাৎ রান্নাঘরে আমরা যে রান্নার জিনিসপত্র ব্যবহার করি সেই সমস্ত কিচেন ইউটেন্সিলে যেগুলো অ্যালুমিনিয়াম বা স্টেনলেস স্টিলের তৈরি তাতে অতি অবশ্যই এবার থেকে আইএসআই মার্ক থাকতে হবে। এটা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের তরফ থেকে বলতে পারো কোয়ালিটি মেনটেন করার জন্য এটাকে ম্যান্ডেটারি ঘোষণা করেছে। চলে আসুন নেক্সট, কি বলছে, রাশিয়া সম্প্রতি অ্যাপ্রুভ করলো, কি অ্যাপ্রুভ করলো, যে তারা একটা আলাদা রাশিয়ান অরবিটাল স্টেশন তৈরি করবে। কোন সালের মধ্যে? 2033-এর মধ্যে। মনে রাখবে রাশিয়ার স্পেস এজেন্সির নাম কি? রসকসমস। সেখানকার বর্তমান ডিরেক্টর জেনারেল কে? না ইউরি বরিসভ। ইনি সম্প্রতি ঘোষণা করলেন কি না রাশিয়া তাদের নিজস্ব একটা অরবিটাল স্টেশন তৈরি করতে চলেছে। পরীক্ষার প্রশ্ন হবে কোন সাল থেকে? তখন মনে রাখবে 2033 থেকে। 2033 ইজ আ ডেডলাইন, বা বলতে পারো এই বছর থেকেই রাশিয়া এটা করবে। চলে আসুন নেক্সট, ইউনেস্কো কি ঘোষণা করেছে না নতুন বলতে পারো ওয়ার্ল্ড সয়েল হেলথ ইন্ডেক্স। ইউনেস্কো তরফ থেকে বলতে পারো নতুন এই উদ্যোগটা নেওয়া হয়েছে, কি যেটা কিনা কোথায় নেওয়া হয়েছে? অ্যাট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সয়েল ইন, কোথায় হয়েছে এটা? মরক্কো। মরক্কোর কোথায় হয়েছে? আগাদির। এবং এটা করার পিছনে উদ্দেশ্য কি? টু এস্টাবলিশ গ্লোবাল স্ট্যান্ডার্ড ফর সয়েল কোয়ালিটি অ্যাসেসমেন্ট। ওকে, তাহলে মাটির বলতে পারো গ্লোবাল একটা স্ট্যান্ডার্ড তৈরি করার জন্যে, একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড তৈরি করার জন্যে ওয়ার্ল্ড সয়েল হেলথ ইন্ডেক্স অ্যানাউন্স করছে কে? না ইউনেস্কো। আর এই অ্যানাউন্সমেন্টটা করেছে কোন কনফারেন্সের মাধ্যমে? না মরক্কোতে হয়ে যাওয়া কি না ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলতে পারো ইউনেস্কো তরফ থেকে এই ঘোষণাটা করা হয়েছে। নেক্সট, বাংলাদেশ বিকাম দ্য 5th মেম্বার অফ কলম্বো সিকিউরিটি কনক্লেভ। তাহলে বাংলাদেশ হচ্ছে 5ম মেম্বার হিসেবে যোগদান করলো কোথায়? কলম্বো সিকিউরিটি কনক্লেভে। এখানে অলরেডি আগে 4টে দেশ ছিল। কোন 4টে দেশ? না একটা হচ্ছে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মরিশাস এবং মালদ্বীপ। সেখানে বলতে পারো 5th ফুল টাইম মেম্বার হিসেবে যোগদান করলো কে? না বাংলাদেশ। আর এই অফিসিয়াল অ্যানাউন্সটা করা হয় কবে? না 8 ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মিটিং, যেটা কিনা হোস্ট করা হয়েছিল ভার্চুয়ালি। কে হোস্ট করেছিল? না মরিশাস করেছিল। কবে? 10 জুলাই 2024। আর সেখানেই বলতে পারো ঘোষণা করা হয় যে বাংলাদেশ বিকাম দ্য 5th মেম্বার অফ কলম্বো সিকিউরিটি কনক্লেভ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সেকেন্ড পার্ট অফ জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স। তো ফার্স্ট পার্ট নিয়ে আমরা প্রতিটা পয়েন্টে আলোচনা করলাম, এবার আমরা ডিরেক্টলি সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো জুলাই মাসের সেকেন্ড পার্ট, অর্থাৎ যদি আমরা দেখি তাহলে তারিখটা হচ্ছে 16 থেকে 31শে জুলাই, এখানে আমরা ডিসকাস করব। তো যে সমস্ত পার্ট আগে হয়ে গেছে সেগুলো আর রিপিট করছি না এখানে, যেমন ইম্পর্টেন্ট ডেট আমাদের ফার্স্ট পার্টে আলোচনা হয়ে গেছে, ইম্পর্টেন্ট থিমস আমাদের ফার্স্ট পার্টে আলোচনা হয়ে গেছে। তাহলে আমরা ডিরেক্টলি স্টার্ট করব হচ্ছে পুরস্কার থেকে। তো জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সেকেন্ড পার্টের অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের মধ্যে কি কি আছে আমরা একটু এক ঝলকে দেখে নেব। প্রথমেই দেখো ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2022, এটা সম্প্রতি ঘোষণা হয়ে গেছে, যেখানে বেস্ট ফিচার ফিল্ম কোনটা হয়েছে সেটা মনে রাখবে কি না আত্মাম, এটা হচ্ছে মালায়ালাম ল্যাঙ্গুয়েজের একটা সিনেমা। বেস্ট ডেবিউ ফিল্ম অফ এ ডিরেক্টর হয়েছে কোনটা? না ফৌজা। ডিরেক্টর হচ্ছে কিনা প্রমোদ কুমার। ইনি, এই সিনেমাটা একটা হরিয়ানভি ল্যাঙ্গুয়েজের সিনেমা। বেস্ট পপুলার ফিল্ম প্রোভাইডিং হোলসাম এন্টারটেনমেন্ট যদি বলো তাহলে হচ্ছে কান্তারা, খুব ফেমাস একটা সিনেমা, কন্নাডা ল্যাঙ্গুয়েজের বলতে পারো সিনেমা। বেস্ট ফিচার ফিল্ম প্রমোটিং সোশ্যাল, ন্যাশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ভ্যালিউ তাহলে হচ্ছে কচ্ছ এক্সপ্রেস, গুজরাটি ল্যাঙ্গুয়েজের একটা সিনেমা। বেস্ট ফিল্ম ইন এভিজিসি অর্থাৎ অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্ট, গেমিং অ্যান্ড কমিক, এই রেসপেক্টে সিনেমাটা যেটা পেয়েছে সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র পার্ট 1 শিবা। নেক্সট ওয়ান, বেস্ট ডিরেক্টর তুমি যদি বলো তাহলে হচ্ছে উঁচাই সিনেমাটার ডাইরেকশনের জন্য পেয়েছে, ডিরেক্টর হচ্ছে সুরজ বরজাতিয়া। বেস্ট অ্যাক্টর ইন এ লিডিং রোল, এটা হচ্ছে ঋষভ শেট্টি, সিনেমাটার নাম হচ্ছে কান্তারা। বেস্ট অ্যাক্ট্রেস ইন এ লিডিং রোল সেটা হচ্ছে আমার নিত্যা মেনন, সিনেমার নাম, একটা তামিল সিনেমা থেকে বলতে পারো এটা হয়েছে, এবং তার সঙ্গে আরেকজন আছে যার নাম হচ্ছে মানসী পারেখ, সিনেমাটার নাম কচ্ছ এক্সপ্রেস। বেস্ট অ্যাক্টর ইন এ সাপোর্টিং রোল এটা হচ্ছে পবন রাজ। বেস্ট অ্যাক্ট্রেস ইন এ সাপোর্টিং রোল নীনা গুপ্তা। বেস্ট চাইল্ড আর্টিস্ট রেসপেক্টে হচ্ছে শ্রীপথ। বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিং। বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গারের রেসপেক্টে হচ্ছে বম্বে জয়শ্রী। আর বেস্ট মিউজিক ডাইরেকশন হচ্ছে প্রীতম।
তাহলে এই হচ্ছে আমার ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, যেটা কিনা সম্প্রতি দেওয়া হয়েছে। তো পরীক্ষার প্রশ্ন করতে পারে যেটা, এবারেরটা কততম হলো, সেক্ষেত্রে মনে রাখবে 70তম। আর এই যে কালারিং করে দেওয়া আছে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো খুব ভালো করে খেয়াল রাখবে, যেখান থেকে পরীক্ষায় আসার চান্সেস হাই। ন্যাশনাল অ্যাওয়ার্ডের পরে চলে আসবো কি না লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যেটা দেওয়া হলো, কোন ক্ষেত্রে দেওয়া হলো বা কাকে দেওয়া হলো? যাকে দেওয়া হলো তিনি হচ্ছেন আমাদের জিতেন্দ্র সিং। ইনি আমাদের ইউনিয়ন মিনিস্টার। যে ডেজিগনেশনটা হোল্ড করছেন সেটা হচ্ছে কি না মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট চার্জ। কিসের? না মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিনিস্ট্রি অফ আর্ট সায়েন্স। যিনি দায়িত্ব পালন করছেন তার নাম ডক্টর জিতেন্দ্র সিং। তাকেই সম্প্রতি কিনা প্রেস্টিজিয়াস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হলো 2024-এর ইন্টারন্যাশনাল মিট অফ লিডিং মেডিকেল সেলিব্রিটি, প্রফেশনাল অ্যান্ড মেডিকেয়ার্স ফ্রম অল ওভার দ্য কান্ট্রি অ্যাব্রড অ্যাট দ্য চেন্নাই, তামিলনাড়ু। তাহলে এখান থেকে মনে রাখতে হবে কি না সম্প্রতি কাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হলো। সেক্ষেত্রে মনে রাখবে আমাদের ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট, যার নাম হচ্ছে জিতেন্দ্র সিং। কেন তাকে এই পুরস্কার দেওয়া হলো? দ্য অ্যাওয়ার্ড ইজ গিভেন ইন রেকগনিশন অফ হিজ এক্সাম্পলারি ডেডিকেশন টু দ্য অ্যাডভান্সমেন্টস অফ ডায়াবেটোলজি। তাহলে ডায়াবেটিসের ওপরে তার অপরিহার্য অবদানের জন্য ইউনিয়ন মিনিস্টার জিতেন্দ্র সিংকে সম্প্রতি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হলো। কোথায় করা হলো? না চেন্নাই, তামিলনাড়ুতে। চলে আসুন নেক্সট পুরস্কারটার নাম কি? নেক্সট পুরস্কারটার নাম হচ্ছে গান্ধী ম্যান্ডেলা অ্যাওয়ার্ড 2020। তো এই পুরস্কারটা মনে রাখবে প্রতিষ্ঠা হয়েছিল কবে? না 2019-এ মহাত্মা গান্ধীর কিনা 150তম বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে হলো। এই পুরস্কারটা দুজনকে দেওয়া হয়েছে। প্রথম নামটা কি? প্রথম নাম হচ্ছে রগিবার্তা মেনচুনতাম। ইনি একজন রিনাউন্ড নোবেল প্রাইজ উইনার এবং বলতে পারো বর্তমানে গুয়াতেমালার হিউম্যান রাইট একজন অ্যাক্টিভিস্ট। আর নেক্সট নাম যাকে দেওয়া হয়েছে তার নাম হচ্ছে ভিক্টর গনজালেস টোরেস। ইনি একজন মেক্সিকান পলিটিশিয়ান এবং একজন বিজনেসম্যান। এই দুজনকে সম্প্রতি কি না গান্ধী ম্যান্ডেলা অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে 2020 সালের পরিপ্রেক্ষিতে। ওকে, আর এটা তাকে দেওয়া হয়েছে নেলসন ম্যান্ডেলার 106তম বার্থ অ্যানিভার্সারি, যেটা হয়েছে 18 জুলাই 2024। এই পরিপ্রেক্ষিতে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। তাহলে কি বললাম? দুজনকে পুরস্কার দেওয়া হয়েছে। একজন হচ্ছে গুয়াতেমালার একজন হিউম্যান অ্যাক্টিভিস্ট এবং একজন নোবেল প্রাইজ উইনার, যার নাম হচ্ছে রিগোবার্টা মেনচুতাম। আর একজন হচ্ছে কি না মেক্সিকোর একজন পলিটিশিয়ান এবং বিজনেসম্যান, যার নাম হচ্ছে ভিক্টর গনজালেস টোরেস। এই দুজনকে 2020 সালে গান্ধী ম্যান্ডেলা অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। মনে রাখার বিষয়, এই পুরস্কারটা চালু হয়েছে 2019 থেকে মহাত্মা গান্ধীর 150তম বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে। আর এই 2024-এ যে এই দুজনকে পুরস্কারটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার 106তম বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। চলে আসুন নেক্সট। ফ্রান্সের তরফ থেকে সম্প্রতি পুরস্কার দেওয়া হলো, যেটা তার নাম অফিসার ড্যান্স আইড অর্ডার ডে আর্টস 8 days later। এটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে একটা পুরস্কার। ইংলিশে বললে পুরস্কারটার নাম হচ্ছে অফিসার অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স। এটা হচ্ছে পুরস্কারটা। এই পুরস্কারটা সম্প্রতি কাকে দেওয়া হলো? না একজন ভারতীয় কিউরেটর এবং একজন অথর, যার নাম হচ্ছে রাহাব আলানা। রাহাব আলানাকে কেন এই পুরস্কারটা দেওয়া হলো? টু রেকগনাইজ হিজ আউটস্ট্যান্ডিং কেরিয়ার অ্যাজ এ কিউরেটর অফ কন্টেম্পোরারি সাউথ এশিয়ান ফটোগ্রাফি অ্যান্ড হিজ কন্ট্রিবিউশন টু ইন্ডো ফ্রেঞ্চ আর্টিস্টিক কোঅপারেশন। তাহলে ভারত ও ফ্রান্সের মধ্যে আর্টিস্টিক কোঅপারেশনের জন্য এবং বলতে পারো কি না আউটস্ট্যান্ডিং কিউরেটর এবং কন্টেম্পোরারি সাউথ এশিয়ান ফটোগ্রাফির জন্য সম্প্রতি কি না রাহাব আলানা, যা ইনি একজন ভারতীয় কিউরেটর কাম অথর, তাকে সম্প্রতি ফ্রেঞ্চ গভর্নমেন্টের তরফ থেকে অফিসার অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স সম্মানে সম্মানিত করা হলো। চলে আসুন নেক্সট। ফার্স্ট বলিউড অ্যাক্টর যাকে কিনা সম্মানিত করলো কাস্টমাইজড গোল্ড কয়েন দিয়ে, কারা? না গ্রেভিন মিউজিয়াম, যেটা রয়েছে কোথায়? প্যারিসে। তাহলে প্যারিসে গ্রেভিন মিউজিয়ামের পক্ষ থেকে কোন প্রথম বলিউড অ্যাক্টর যাকে কিনা কাস্টমাইজড গোল্ড কয়েন এর মাধ্যমে সংবর্ধনা দেওয়া হলো, নাম হচ্ছে শাহরুখ খান। হলো। গ্রেভিন মিউজিয়াম কোথায় আছে? এটা প্যারিসে আছে। বলছে ফ্রান্সের তরফ থেকে বলতে পারো বলিউডের সুপারস্টার শাহরুখ খানকে কিনা কাস্টমাইজড গোল্ড কয়েন বিয়ারিং
যেটা কিনা তার নামে এবং তার ছবি দিয়ে করা আছে, এটা তাকে বলতে পারো উৎসর্গ করা হলো প্রথম ভারতীয় অ্যাক্টর এবং তার অ্যাচিভমেন্টের জন্য। এবং ইনি হচ্ছেন একমাত্র দ্বিতীয় ভারতীয় যাকে এই ধরনের কয়েন দিয়ে সম্মানিত জানালো হচ্ছে মিউজিয়াম। কার পরে? না মহাত্মা গান্ধীর পরে। আর দ্য কয়েন সিম্বলাইজ হিজ অ্যাচিভমেন্ট অ্যান্ড ইম্প্যাক্ট অফ দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি তাহলে সিনেমা ইন্ডাস্ট্রিতে তার যা অ্যাচিভমেন্ট বা তার যা ইম্প্যাক্ট সেটাকেই সিম্বলাইজ করা হচ্ছে এই কয়েনটার মাধ্যমে। তাহলে কারা দিল? মনে রাখবে গ্রেভিন মিউজিয়াম কোথায় আছে? প্যারিস। তারা সম্প্রতি বলিউডের প্রথম অ্যাক্টর এবং ভারতের দ্বিতীয় ব্যক্তি হিসেবে শাহরুখ খানকে এই সম্মানে সম্মানিত করলো। চলে আসুন নেক্সট, অভিনব বিন্দ্রা, যাকে কিনা প্রেস্টিজিয়াস অলিম্পিক অর্ডার দিয়ে সম্মানিত করলো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। অভিনব বিন্দ্রা যিনি হচ্ছেন প্রাক্তন ভারতীয় রাইফেল শুটার এবং প্রথম ভারতীয় যে কিনা ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল পেয়েছিল অলিম্পিকে, আমরা জানি 2008-এর বেজিং অলিম্পিক। তো হ্যাজ বিন অনার উইথ দ্য অলিম্পিক অর্ডার বাই দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ফর হিজ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু দ্য অলিম্পিক মুভমেন্ট। তাহলে অলিম্পিকে তার অতুলনীয় অবদানের পরিপ্রেক্ষিতে বা অলিম্পিকে প্রচার করার রেসপেক্টে তার যে অবদান, সেই তার খেলাধুলার মাধ্যমে সেই অবদানের পরিপ্রেক্ষিতে সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তরফ থেকে তাকে সর্বোচ্চ পুরস্কার অর্থাৎ অলিম্পিক অর্ডারে সম্মানিত করা হলো। কাকে করা হলো? না অভিনব বিন্দ্রা, যিনি হচ্ছেন ভারতের প্রাক্তন রাইফেল শুটার এবং প্রথম ভারতীয় ইন্ডিভিজুয়াল যে কিনা গোল্ড মেডেল পেয়েছে অলিম্পিকে। চলে আসুন নেক্সট, ইসরোর যে চন্দ্রায়ন 3 সেই টিমটাকে সম্প্রতি কিনা IAF এর তরফ থেকে ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড 2024-এ সম্মানিত করা হলো। তাহলে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন, সংক্ষেপে IAF, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশনের তরফ থেকে কি না চন্দ্রায়ন 3 মিশনের যে টিমটা ছিল, ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশনের যে টিমটা ছিল, সেই টিমটাকে ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড ফর 2024-এ সম্মানিত করা হলো। পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে সম্প্রতি চন্দ্রায়ন 3 টিমটা, যেটা ইসরো চন্দ্রায়ন 3 টিম, সেই টিমটাকে কিনা ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ডে সম্মানিত করলো কারা? সেক্ষেত্রে মনে রাখবে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন। তাহলে অ্যাওয়ার্ড কমপ্লিট। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট সেগমেন্টটা। তাহলে নেক্সট সেগমেন্টটা কি আছে না ফেমাস বুকস অ্যান্ড অথর। সেখানে একটাই বই, বইটার নাম কি? বইটার নাম হচ্ছে এক রিফিউজি সায়েন্টিস্ট। এটা একটা অটোবায়োগ্রাফি, লেখকের নাম ডক্টর MK সিঙ্গারি। ডক্টর MK সিঙ্গারির আত্মজীবনীটার নাম কি যদি বলে তখন সেক্ষেত্রে আনসার হবে এক রিফিউজি সায়েন্টিস্ট। ইটস অ্যান অটোবায়োগ্রাফি অফ কি না ডক্টর MK সাঙ্গরি। চলে আসুন নেক্সট অ্যাপয়েন্টমেন্টের রেসপেক্টে আমরা দেখে নেব। প্রথমেই হচ্ছে কি না আমাদের দেশের বেশ কয়েকটি রাজ্যের কি না রাজ্যপাল চেঞ্জ হলো। কোথায় কোনটা হলো একটু দেখে নেব আমরা। যেমন দেখো আসাম ও মণিপুরের, অ্যাকচুয়ালি মণিপুরের ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব অরিজিনালি আসামের গভর্নর করা হলো কাকে? লক্ষণ প্রসাদ আচার্য। পাঞ্জাবের রেসপেক্টে করা হলো গুলাব চাঁদ কাটারিয়া। মহারাষ্ট্রের রেসপেক্টে কি না CP রাধাকৃষ্ণন। ঝাড়খণ্ডের রেসপেক্টে সন্তোষ গাংওয়ার। ছত্তিশগড়ের রেসপেক্টে রমন ডেকা। রাজস্থানের রেসপেক্টে কি না হরিভাউ কিষান রাও বাগড়ে। তেলেঙ্গানার রেসপেক্টে হচ্ছে বিষ্ণুদেব বর্মা। সিকিমের রেসপেক্টে হচ্ছে কি না OP মাথুর। আর মেঘালয়ের রেসপেক্টে CH বিজয়শঙ্কর। টোটাল 9টা নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছে। তো আপকামিং পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে। চলে আসুন নেক্সট, ভারতের নতুন ডিফেন্স সেক্রেটারি হিসেবে যাকে অ্যাপয়েন্ট করা হলো, এক কথায় নাম কি জিজ্ঞেস করলে তখন বলবো রাজেশ কুমার। ওকে, সম্প্রতি অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দ্য ক্যাবিনেট, যেটা কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা পরিচালিত হয়, অ্যাপ্রুভাল দিল কিসের? না সিনিয়র একজন IAS অফিসার রাকেশ কুমারকে ভারতের পরবর্তী কি না ডিফেন্স সেক্রেটারি হিসেবে, অর্থাৎ প্রতিরক্ষা সচিব হিসেবে। তাহলে আমাকে বলতে পারে পরীক্ষায় ভারতের নতুন প্রতিরক্ষা সচিব হিসেবে যিনি সম্প্রতি দায়িত্ব নিলেন তার নাম কি? নাম হচ্ছে রাজেশ কুমার। নেক্সট দেখো ভেনিজুয়েলা, দেশটার প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি রি-ইলেক্টেড হলেন, এই নিয়ে তৃতীয়বারের জন্য নাম কি জিজ্ঞেস করলে নাম হচ্ছে নিকোলাস মাদুরো। তাহলে মনে রাখতে হবে নিকোলাস মাদুরো যে কিনা রি-ইলেক্টেড হলো কোথাকার প্রেসিডেন্ট হিসেবে? ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে, এই নিয়ে তৃতীয়বারের জন্য। ইনি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট রয়েছেন কোন বছর থেকে? না এপ্রিল 2013 থেকে বলতে পারো ইনি ক্ষমতায় রয়েছেন এবং এই নিয়ে এটা তার
থার্ড টার্ম। সম্প্রতি সেখানে ইলেকশন হয়েছে, সেই প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কিনা নিকোলাস মাদুরো প্রায় 51% ভোট পেয়েছে, ভোট পেয়ে বলতে পারো কিনা পুনরায় আবার প্রেসিডেন্ট হয়েছে। চলে আসো শেখর কাপুর, যাকে অ্যাপয়েন্ট করা হলো কিসের না ফেস্টিভ্যাল ডিরেক্টর। কোন ফেস্টিভ্যালের? ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার কিনা ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হলো কাকে না বিখ্যাত একজন কিনা সিনেমা ডাইরেক্টর, যার নাম হচ্ছে শেখর কাপুর। আর ইনি ফেস্টিভ্যাল ডিরেক্টর হচ্ছেন 55তম এবং 56তম এডিশনের রেসপেক্টে। ওকে, তার মানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া যেটা গোয়াতে হয়, সেখানে 55তম এবং 56তম যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হবে, তার সেই ফেস্টিভ্যালে ডিরেক্টর করা হলো কাকে না শেখর কাপুরকে। চলে আসুন নেক্সট, ক্রিস্টেন মিশেল, যাকে কিনা অ্যাপয়েন্ট করা হলো ইস্টোনিয়ার নতুন প্রাইম মিনিস্টার হিসেবে। আমাকে পরীক্ষায় প্রশ্ন করবে যে ইস্টোনিয়ার নতুন নতুন প্রাইম মিনিস্টার হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হলো, সেক্ষেত্রে মনে রাখবে ক্রিস্টেন মিকেলকে সম্প্রতি কিনা দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাজ আ নিউ প্রাইম মিনিস্টার অফ ইস্টোনিয়া। সেখানকার প্রেসিডেন্টের নাম কি? প্রেসিডেন্টের নাম হচ্ছে কিনা আলার কারিস। এটা হচ্ছে ইস্টোনিয়ার বলতে পারো প্রেসিডেন্ট, যিনি কিনা সম্প্রতি প্রাইম মিনিস্টার হিসেবে কাকে বেছে নিয়েছেন না ক্রিস্টেন মিকেলকে সম্প্রতি বলতে পারো সেখানকার প্রাইম মিনিস্টার হিসেবে বেছে নিয়েছেন। কোন দেশ? দেশটার নাম হচ্ছে ইস্টোনিয়া। চলে আসুন নেক্সট, কেপি শর্মা ওলি, যে কিনা নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। কোন দেশের? তখন আনসার হচ্ছে নেপাল। পুরো নাম যদি বলা হয় তাহলে হচ্ছে কিনা খাগড়া প্রসাদ শর্মা ওলি, 72 বছর বয়স। ইনি হচ্ছেন চেয়ারম্যান কোথাকার না কমিউনিস্ট পার্টি অফ নেপালের চেয়ারম্যান। তিনি বলতে পারো নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। এটা হচ্ছে তার কি না 4th টার্ম অ্যাজ এ পিএম অফ নেপাল। এই নিয়ে বলতে পারো এটা হচ্ছে তার 4th দফা অ্যাজ আ প্রাইম মিনিস্টার অফ নেপাল। হি ওয়াজ অ্যাপয়েন্টেড দিস পোস্ট বাই রামচন্দ্র পৌডেল, যিনি হচ্ছেন নেপালের রাষ্ট্রপতি। অর্থাৎ নেপালের রাষ্ট্রপতি দ্বারা তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। নেপালের রাষ্ট্রপতির নাম হচ্ছে রামচন্দ্র পৌডেল। আর ইনি কার জায়গায় এলেন? তখন মনে রাখবে পুষ্পকমল দাহাল, বা যাকে আমরা চিনি প্রচন্ড নামে, সেই তার জায়গায় বলতে পারো নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন কে না কেপি শর্মা ওলি। চলে আসো কি নেক্সট আছে কি না ম্যানুয়েলো মার্কুয়েস, যিনি কিনা দায়িত্ব নিলেন কিসের না ইন্ডিয়ার মেন্স ফুটবল টিমের হেড কোচের। তাহলে ভারতীয় ছেলেদের ফুটবল টিমের হেড কোচের দায়িত্ব নিলেন সম্প্রতি যিনি, তার নাম কি জিজ্ঞেস করলে সেক্ষেত্রে মনে রাখবে কি না ম্যানুয়েলো মার্কুয়েস। ওকে, আর ইনি বলতে পারো ফুল টাইম ন্যাশনাল টিমের হেড কোচ হিসেবে থাকবেন 2024-25 আইএসএল পর্যন্ত। আইএসএল এর পর থেকে 2024-25 আইএসএল এর পর থেকে ইনি ভারতীয় দলের ফুল টাইম কোচ হিসেবে থাকবেন। নামটা মনে রাখবে ম্যানুয়েলো মার্কুয়েস। চলে আসুন নেক্সট, দ্য ফার্স্ট ওম্যান চিফ জাস্টিস অফ লাহোর। লাহোরের প্রথম মহিলা চিফ জাস্টিস নাম কি? নাম হচ্ছে আলিয়া নীলম। ইনি সম্প্রতি 11ই জুলাই বলতে পারো কি না পাকিস্তানের লাহোর হাইকোর্টে দায়িত্ব নিলেন প্রথম মহিলা চিফ জাস্টিস হিসেবে। ওকে, ফার্স্ট ওম্যান টু বি এলিভেটেড অ্যাজ আ কোর্ট টপ জাজ। মনে রাখার দরকার কিনা পাঞ্জাবের গভর্নর সর্দার সলিম হায়দার খান অ্যাডমিনিস্ট্রেটেড দ্য ওথ অফ অফিস টু হার। তাকে শপথ বাক্য পাঠ করান কে না পাঞ্জাবের গভর্নর, যার নাম হচ্ছে সর্দার সলিম হায়দার খান। মনে রাখার বিষয়, পাঞ্জাব প্রভিন্সের প্রথম মহিলা চিফ মিনিস্টার যিনি ছিলেন তার নাম কি না মারিয়াম নওয়াজ, যিনি কিনা বলতে পারো এই শপথ বাক্য সেরিমনিতে প্রেজেন্ট ছিলেন। তাহলে প্রশ্ন এটাও করতে পারে তোমাকে যে পাঞ্জাব প্রভিন্সের প্রথম মহিলা চিফ মিনিস্টারের নাম কি? তখন নাম মনে রাখবে মারিয়াম নওয়াজ। আর সম্প্রতি পাকিস্তানের লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি চিফ জাস্টিস হিসেবে যিনি দায়িত্ব নিলেন তিনি হচ্ছেন মহিলা। নাম কি না নাম হচ্ছে জাস্টিস আলিয়া নীলম। চলে আসুন নেক্সট, বিহারের প্রথম ট্রান্সজেন্ডার যে কিনা সাব ইন্সপেক্টর হিসেবে ইতিহাস তৈরি করলো। তাহলে নাম কি? ট্রান্সজেন্ডারটার নাম হচ্ছে মানবী মধু কাশ্যপ, এবং তার সঙ্গে আরো দুজন ট্রান্সজেন্ডার যারা ইতিহাস তৈরি করলো কি হিসেবে ফার্স্ট ট্রান্সজেন্ডার ওমেন সাব ইন্সপেক্টর ইন বিহার পুলিশ। ওকে, সমস্ত ধরনের প্রতিকূলতাকে বলতে পারো হার মানিয়ে এবং যথারীতি পরীক্ষা দিয়ে নির্বাচনের মাধ্যমে বিহার পুলিশের ইতিহাসে এই প্রথম একজন ট্রান্সজেন্ডারকে আমরা দেখতে পাবো, যার নাম হচ্ছে মানবী মধু কাশ্যপ। এবং তার সঙ্গে আরো দুজন আছেন যারা কিনা বিহার পুলিশের সাবঅর্ডিনেট সিলেকশন কমিশনের মাধ্যমে বলতে পারো পরীক্ষা দিয়ে এখানে চাকরি পেয়েছেন। চলে আসুন নেক্সট, রবার্টা মেটসোলা,
যে কিনা রিইলেক্টেড হলেন কোথায় না অ্যাজ আ প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান পার্লামেন্ট। তাহলে ইউরোপিয়ান পার্লামেন্টে রবার্টা মেটসোলা, যার বয়স 45 বছর, ইউরোপিয়ান পিপলস পার্টি থেকে বিলং করেন, তাকেই সম্প্রতি রিইলেক্ট করা হলো অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে। কোন বছর পর্যন্ত ইনি দায়িত্বে থাকবেন? ইনি দায়িত্বে থাকবেন হচ্ছে 2027 পর্যন্ত, এবং ইনি হচ্ছেন প্রথম মহিলা টু উইন আ সেকেন্ড টার্ন অ্যাজ আ প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান পার্লামেন্ট। তাহলে ইনি হচ্ছেন কিনা প্রথম মহিলা যে কিনা এই নিয়ে দ্বিতীয়বার ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন। নামটা মনে রাখবে, রবার্টা মেটসোলা। অ্যাপয়েন্টমেন্টের পরে নেক্সট চলে যাব গভর্নমেন্ট বিল, স্কিম, অ্যাপ কি কি আছে আমরা দেখে নেব। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা প্রথম যেটা দেখে থাকি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেট, যেটা প্রিভিয়াসলি পড়ানো আছে বলে আর এখানে দ্বিতীয়বার করায়নি। নেক্সট হচ্ছে থিম, এটাও প্রিভিয়াসলি করানো ছিল। তারপর ছিল আমাদের বুকস অ্যান্ড অথার্স, যেখানে আমরা একটা বইয়ের নাম অটোবায়োগ্রাফি দেখতে পেলাম। তারপর ছিল আমাদের কি না অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট হলো। এরপর চলে যাব কি না আমরা গভর্নমেন্ট বিল, স্কিম, অ্যাপ কি আছে এক ঝলকে দেখে নেব। তো প্রথম একটা ক্যাম্পেনটার নাম কি? নাম হচ্ছে কিনা শিক্ষা সপ্তাহ, উইক লং ক্যাম্পেন। বলছে মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উদযাপন করছে 4th অ্যানিভার্সারি। কিসের না? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে যেটা স্টার্ট হয়েছিল, এবং তার উপর বেস করে বলতে পারো একটা এক সপ্তাহ ব্যাপী ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে যার নাম শিক্ষা সপ্তাহ। এটা উদযাপন করা হয়েছে 22শে জুলাই থেকে 28শে জুলাই। কোথায় না? নিউ দিল্লিতে। ওকে, এবং এই ক্যাম্পেইন অনুযায়ী বলতে পারো সপ্তম দিনে মানে লাস্ট দিনে ভারতবর্ষে যতগুলো স্কুল আছে প্রত্যেকটাতে বলতে পারো কি না তিথি ভোজন এবং বিদ্যাঞ্জলি উদ্যোগ নেওয়া হয়েছিল, যার মাধ্যমে কমিউনিটি ইনভলভমেন্ট করা হয়েছিল এই দুটো স্কিমের মাধ্যমে। তাহলে কি বললাম না উইক লং, এক সপ্তাহ ব্যাপী একটা ক্যাম্পেইন লঞ্চ হয়েছে। ক্যাম্পেইনটার নাম হচ্ছে শিক্ষা সপ্তাহ। মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা 2020-তে লঞ্চ হয়েছিল তার 4th অ্যানিভার্সারি উদযাপন করছে এই ক্যাম্পেইনটার মাধ্যমে। ক্যাম্পেইনটার নাম শিক্ষা সপ্তাহ, যেটা শুরু হয়েছে 22 থেকে 28শে জুলাই পর্যন্ত দিল্লিতে, এবং এর শেষ দিনে অর্থাৎ সপ্তম দিনে ভারতবর্ষের সব স্কুলে কি না এডুকেশনের মাধ্যমে বিদ্যাঞ্জলি এবং তিথি ভোজন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। চলে আসুন নেক্সট, সেবি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার তরফ থেকে লঞ্চ করা হলো একটা এআই চ্যাটবোর্ড যার নাম হচ্ছে সেবা। কাদের জন্য না? ইনভেস্টরদের জন্য। আর এই চ্যাটবোর্ডের মাধ্যমে কি না সিকিউরিটি মার্কেট, মাস্টার সার্কুলার, গ্রিভেন্স, রিঅ্যাড্রেসাল প্রসিডিওর, প্ল্যান ফর দ্য এক্সপেনশন বেসড অন ইউজার ফিডব্যাক, এই সব কিছুই বলতে পারো এই চ্যাটবোর্ডের মাধ্যমে প্রোভাইড করা হবে। অর্থাৎ কোনো কাস্টমার বা কোনো ইনভেস্টার সিকিউরিটি মার্কেট সম্পর্কে তথ্য চাইলে বা মাস্টার সার্কুলার বা তার যদি কোনো গ্রিভিয়েন্স থাকে বা সে যদি কোনো প্ল্যান এক্সপ্যান্ড করতে চায় প্রভৃতি সম্পর্কিত ইনফরমেশন পাওয়া যাবে এই অ্যাপসের মাধ্যমে। অ্যাপটার নাম কি মনে রাখবে? অ্যাপটার নাম হচ্ছে সেবা। কারা চালু করলো? না সেবি চালু করলো। কাদের জন্য চালু করলো? না ইনভেস্টরদের জন্য চালু করলো। চলে আসুন নেক্সট, পরের স্কিমটার নাম দেখো গোয়েম বিনামূল্য উইজ ইয়েভজান। কারা লঞ্চ করেছে? গোয়ার মুখ্যমন্ত্রীর তরফ থেকে স্কিমটা লঞ্চ করা হয়েছে। কিসের জন্য না টু বুস্ট সোলার এনার্জি অ্যাডপ্টেশন। তাহলে সোলার এনার্জিকে অ্যাডপ্ট করার জন্য কি না গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সম্প্রতি লঞ্চ করলো একটা স্কিমটার নাম গোয়েম বিনামূল্য উইজ ইয়েভজান। ওকে, মনে রাখতে হবে এটা একটা জয়েন্ট সেন্ট্রাল এবং স্টেট ফান্ডেড স্কিম উইচ ইজ অ্যালাইন উইথ দ্য প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তাহলে এটা সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের জয়েন্টলি একটা স্কিম, যেটা কার সাথে যুক্ত না প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার সাথে যুক্ত, এবং এর জন্য প্রায় 75,021 কোটি টাকা outlay রয়েছে and will be implemented till financial year 2026-27। 2026-27 ফাইন্যান্সিয়াল ইয়ার ইমপ্লিমেন্টের সময় বলতে পারো এটা করা হবে, যার জন্য একটা খরচ ধরা হয়েছে কত টাকা না 75,021 কোটি টাকা খরচ হবে এই প্রকল্পে। চলে আসুন নেক্সট, রাজীব গান্ধী সিভিল অভ্যাসতম স্কিম। বলছে অনুমুলা রেবান্ত রেড্ডি যিনি কিনা চিফ মিনিস্টার অফ তেলেঙ্গানা লঞ্চ করলো একটা স্কিমটার নাম কি? স্কিমটার নাম হচ্ছে রাজীব গান্ধী সিভিল অভয়স্থম স্কিম। রাজীব গান্ধী সিভিল অভয়স্থম স্কিম।
ওকে, স্কিমটা লঞ্চ করলো কোন রাজ্য সরকার? তেলেঙ্গানা। স্কিমটার বৈশিষ্ট্য কি? আন্ডার দিস স্কিম ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ রুপিস 1 লাখ, মানে 1 লাখ টাকা পর্যন্ত হেল্প করা হবে। কাদের? প্রোভাইডেড টু দ্য তেলেঙ্গানা সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট, অর্থাৎ তেলেঙ্গানা যারা সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট আছে তাদেরকে 1 লাখ টাকা পর্যন্ত সাহায্য করা হবে। হু হ্যাজ কোয়ালিফাই ফর মেন্স এক্সাম অফ দ্য ইউপিএসসি, যারা ইউপিএসসির মেন এক্সাম পরীক্ষায় পাস করেছে, প্রিলি কোয়ালিফাই করেছে, মেন এক্সাম দিচ্ছে। হু হ্যাজ কোয়ালিফাই ফর দ্য মেন এক্সাম, যারা কিনা মেন এক্সাম কোয়ালিফাই করেছে, ইউপিএসসি মেন যারা কোয়ালিফাই করেছে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তেলেঙ্গানা সরকারের তরফ থেকে 1 লাখ টাকা করে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হচ্ছে। স্কিমটার নাম রাজীব গান্ধী সিভিল অভ্যস্তম স্কিম। মনে রাখবে এই ধরনের স্কিম বলতে পারো এই রাজ্যে প্রথম যে কিনা ইউপিএসসি মেন প্রিপারেশনের জন্য সরকারের তরফ থেকে ব্যয় করা হচ্ছে। চলে আসো লড়কা ভাও, যেটা একটা জব ট্রেনিং এবং একটা স্টাইপেন্ড স্কিম। কাদের জন্য? না ইউথদের জন্য। কোন রাজ্য সরকার চালু করলো? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তরফ থেকে এটা লঞ্চ করা হয়েছে এই স্কিমটার নাম লড়কা ভাও যোজনা। 17 জুলাই 2024 বলতে পারো স্কিমটা লঞ্চ করা হয়েছে রাজ্যে যে সমস্ত আনএমপ্লয়েড ইউথ আছে তাদের জন্য। হলো এই স্কিমটার মাধ্যমে কি করা হবে না, এটা একটা জব ট্রেনিং এবং স্টাইপেন্ড স্কিম। আর যে সমস্ত ইউথরা আনএমপ্লয়েড আছে তাদের জন্য unemployed youth will join as an apprentice in the industrial, non-industrial, government and semi-government establishment। তাহলে আনএমপ্লয়েড ইউথ যারা আছে তারা কি না অ্যাজ অ্যাপ্রেন্টিস জয়েন করবে কোথায়? ইন্ডাস্ট্রিয়াল, নন ইন্ডাস্ট্রিয়াল, গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্ট যে সমস্ত এস্টাবলিশমেন্টগুলো আছে সেখানে। দ্য ইউথ উইল বি পেড আ স্টাইপেন্ড ফর দ্য স্টেট গভর্নমেন্ট, রাজ্যের কাছ থেকে তারা এই প্রসঙ্গে একটা স্টাইপেন্ড পাবে তাদের যখন ট্রেনিং চলবে সেই সময়। এবং এই স্টাইপেন্ড যারা 12 পাস তারা পাবে হচ্ছে 6000 টাকা, যারা ডিপ্লোমা হোল্ডার তারা পাবে 8000 টাকা এবং যারা ব্যাচেলার ডিগ্রি হোল্ডার তারা পাবে 10,000 টাকা পার মান্থ। তাহলে গভর্নমেন্টের তরফ থেকে তোমাকে একটা ট্রেনিং দেওয়া হবে, সেই ট্রেনিংটা চলাকালীন তোমাকে একটা স্টাইপেন্ড দেওয়া হবে। তুমি যদি 12 ক্লাস পাস হয়ে থাকো তুমি পাবে 6000 টাকা, তুমি যদি ডিপ্লোমা হোল্ডার হও তুমি পাবে 8000 টাকা এবং তুমি যদি কি না ব্যাচেলার ডিগ্রি হোল্ডার হও তাহলে পাবে হচ্ছে 10,000 টাকা। এটা একটা জব ট্রেনিং এবং একটা বলতে পারো স্টাইপেন্ড স্কিম। তুমি এখান থেকে জব ট্রেনিং নিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল, নন ইন্ডাস্ট্রিয়াল, গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্টাল এস্টাবলিশমেন্টে কাজ করতে পারো। স্কিমটার নাম লড়কা ভাও যোজনা। মহারাষ্ট্র গভর্নমেন্টের তরফ থেকে 17 জুলাই স্কিমটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। ঠিক একই রকম মেয়েদের জন্য মহারাষ্ট্রে যেমন মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন নামে একটা স্কিম লঞ্চ করা হয়েছে, ঠিক সেই রকমই এটা আর একটা স্কিম ছেলেদের জন্য। চলে আসুন নেক্সট, এরপর চলে যাব স্পোর্টস আপডেট। তাহলে স্কিমের পরে স্পোর্টসের মধ্যে প্রথম খবরটা দেখবো কিনা ওমেন এশিয়া কাপ 2024, যেটার আয়োজনকারী দেশটা ছিল কিনা শ্রীলঙ্কা। চ্যাম্পিয়ন কে হয়েছে? শ্রীলঙ্কা, এটা তাদের প্রথম খেতাব। আর রানার আপ কে হয়েছে? না ইন্ডিয়া। প্রসঙ্গক্রমে মনে রাখবে জাস্ট এই দুটো পয়েন্ট, যে হয়েছে কোথায় শ্রীলঙ্কা, চ্যাম্পিয়ন কে শ্রীলঙ্কা এবং রানার আপ কে ইন্ডিয়া। কিসের? ওমেন এশিয়া কাপ 2024। চলে আসো হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স। কে চ্যাম্পিয়ন হলো? না অস্কার পিয়াস্ত্রি। কোন টিমের হয়ে খেলে? না ম্যাকলারেনের হয়ে খেলে। হলো কোন দেশ থেকে বিলং করে? অস্ট্রেলিয়া। তাহলে অস্ট্রেলিয়ার একজন রেসিং ড্রাইভার যার নাম অস্কার পিয়াস্ত্রি, এটাই তার বলতে পারো প্রথম ফর্মুলা 1 ভিক্টরি। আর টুর্নামেন্টের নাম কি? নাম হচ্ছে হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স, যেটা হয়েছে কোথায়? বুদাপেস্ট, হাঙ্গারি। আর এই টুর্নামেন্টে ম্যাকলারেনের ল্যান্ডো নরিস, যিনি একজন ব্রিটিশ বেলজিয়ান রেসিং ড্রাইভার, সেকেন্ড পজিশনে ছিলেন। আর এই টুর্নামেন্টেই বলতে পারো মার্সিডিজের লুইস হ্যামিল্টন, যে কিনা থার্ড পজিশন হোল্ড করেছে। আর চ্যাম্পিয়ন হয়েছে কে? না ম্যাকলারেনের অস্কার পিয়াস্ত্রি। চলে আসো এআইএফএফ অ্যাওয়ার্ড 2023-24 ফুটবলার অফ দ্য ইয়ার ঘোষণা হয়েছে। সেখানে ছেলেদের রেসপেক্টে ইন্ডিয়ার মেন্স ফুটবল প্লেয়ার হয়েছে কে? না মিজোরামের কি না লালিয়ানজুয়ালা ছাংতে। লালিয়ানজুয়ালা ছাংতে, যে কিনা ইন্ডিয়ান্স মেন্স ফুটবলার অফ দ্য ইয়ার হয়েছে। আর ঠিক একই রকম ভাবে ভারতীয় মহিলা ফুটবল প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে, যে তার নাম কি? ইন্দুমতি কাথিরেসান। ইন্দুমতি কাথিরেসান কোন স্টেটের? সেক্ষেত্রে মনে রাখবে তামিলনাড়ু। ওকে, তাহলে এআইএফএফ ফুটবলার অফ দ্য ইয়ার মেল বললে তখন মনে রাখবো লিয়াংজুয়ালা ছাংতে মিজোরাম, আর ফিমেল বললে মনে রাখবো ইন্দুমতি কাথিরেসান তামিলনাড়ু। চলে আসো নেক্সট, শিখর ধাওয়ান, যে কিনা ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে কিসের? না মোটো জিপির রেসপেক্টে।
মনে রাখবো ইউরো স্পোর্টস ইন্ডিয়া একটা ভারতীয় স্পোর্টস চ্যানেল, যে কিনা বলতে পারো কি করছে না, অ্যাপয়েন্ট করেছে ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানকে অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসাডার ফর মোটোজিপি ইন্ডিয়া। তাহলে মোটোজিপি ইন্ডিয়া যেটা একটা বাইক রেস, এই বাইক রেসে বলতে পারো প্রমোট করার জন্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানকে কি না অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসাডার সিলেক্টেড করা হয়েছে। কিসের না, মোটোজিপি। চলে আসুন নেক্সট, কোপা আমেরিকা। তো 16তম কোপা আমেরিকাটা কে কোন দেশ জিতলো, সেক্ষেত্রে হচ্ছে আর্জেন্টিনা। কাকে হারালো ফাইনালে? কলম্বিয়াকে ফাইনালে হারালো। মনে রাখবে এটা ছিল কোপা আমেরিকার কি না 48তম কোপা আমেরিকা, আর আর্জেন্টিনা এই নিয়ে জিতলো হচ্ছে 16 বার কোপা আমেরিকা। কাকে হারিয়ে? ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে বলতে পারো 1-0 স্কোরটা ছিল। আর ফাইনালে আর্জেন্টিনার পক্ষ থেকে যে স্কোরার ছিলেন তার নাম কি, নাম হচ্ছে কিনা লাউটারো মার্টিনেস, যে কিনা আর্জেন্টিনার হয়ে কিনা গোলটা করে ফাইনালে। আর ইট ওয়াজ দ্য সেকেন্ড টাইম ইন দ্য 108 ইয়ার্স অফ হিস্ট্রি, 108 বছরের ইতিহাসে এটা হচ্ছে দ্বিতীয়বার কিনা কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট যেটা কিনা হচ্ছে আউটসাইড অফ সাউথ আমেরিকা, সাউথ আমেরিকার বাইরে। বাট দ্য টাইম ইট ওয়াজ হোস্টেড বাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইন 2016 and 2024। তাহলে 2016, 2024-এ এটা অনুষ্ঠিত হলো কোথায়? ইউএসএ তে। এখনো পর্যন্ত দুবার বলতে পারো এটা কিনা সাউথ আমেরিকার বাইরে হয়েছে, আর দুবারই হলো কোথায় না ইউএসএ তে। মনে রাখার বিষয়, এই 48তম কোপা আমেরিকা আয়োজন করেছিল ইউএসএ 21শে জুন থেকে 15ই জুলাই পর্যন্ত, যেখানে 16টা দেশ বলতে পারো পার্টিসিপেট করেছিল। সেখানে চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা, রানার আপ হলো কলম্বিয়া। চলে আসুন নেক্সট, ইউরো কাপ। 2024-এর ইউরো কাপ যদি আমরা দেখি, কারা জিতলো? না স্পেন জিতলো। কাদেরকে হারিয়ে? ফাইনালে না ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে। মনে রাখার বিষয়, স্প্যানিশ ফুটবল টিম যাকে কিনা আরেকভাবে বলি আমরা কি নামে পরিচিত, সেটা মনে রাখবে লা রোজা। তারা ইউএফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ বা যেটাকে বলি আমরা ইউরো কাপ জিতলো 2024-এ ইংল্যান্ডকে হারিয়ে, ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে। এটা ছিল ইউরো কাপের কিনা 17th এডিশন। মনে রাখতে হবে যেটা হয়েছে কোথায়, আয়োজন করা হয়েছিল কোথায়, সেক্ষেত্রে মনে রাখবো জার্মানিতে এটা অনুষ্ঠিত হয়েছিল 15ই জুন থেকে 14ই জুলাই পর্যন্ত। 24টা টিম এখানে পার্টিসিপেট করেছিল এই 17তম ইউরো কাপের দরুন। 2020-র ইউরো কাপটা বলতে পারো যেটা কিনা হওয়ার কথা ছিল, যেটা হয়েছে 2021-এ, কোভিডের জন্য এটা পিছিয়ে যায়। প্রতি 4 বছর অন্তর অন্তর ইউরো কাপ হয়ে থাকে, হলো। আর 2021-এ যে ইউরো কাপটা হয়েছিল সেখানে 11টা ইউরোপিয়ান কান্ট্রি যারা কিনা পার্টিসিপেট করেছিল। মনে রাখার বিষয় কিনা প্রথমবারের জন্য ইউরো কাপ হয় 1960-এ এবং আয়োজন করে কে না ফ্রান্স বলতে পারো, প্রথমবারের এডিশনটা আয়োজন করেছিল। এবং সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া বলতে পারো যারা কিনা প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল। ইউরো কাপ এখনো পর্যন্ত ম্যাক্সিমাম বার জিতেছে যে দেশটার নাম হচ্ছে স্পেন, যে কিনা 4 বার বলতে পারো ইউরো কাপ জিতেছে। তারপরেই আছে জার্মানি, যে কিনা 3 বার ইউরো কাপ এখনো পর্যন্ত জিতেছে। চলে আসুন নেক্সট, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ড 2024। ইন্ডিয়ান চ্যাম্পিয়ন্স টিম যেটা কিনা যুবরাজ সিং কর্তৃক বলতে পারো লিড করেছিলেন বা ক্যাপ্টেন ছিলেন যুবরাজ সিং, যারা কিনা জিতলো এই প্রথমবার আয়োজিত হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিগ 2024। কাদেরকে হারিয়ে? না পাকিস্তানের ইউনিস খান এর টিমকে হারিয়ে বলতে পারো চ্যাম্পিয়নশিপ জিতে নিল কারা? না ইন্ডিয়া। এবং ফাইনালটা হয়েছিল কোথায়? ইংল্যান্ডের বার্মিংহামে। সেখানে 5 উইকেটে বলতে পারো ইন্ডিয়া জিতে যায় হচ্ছে এই টুর্নামেন্টটা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিগ 2024 এটার আয়োজন করেছিল কোন দেশ? ইংল্যান্ড। এটা হয়েছিল 3 জুলাই থেকে 13 জুলাই 2024 পর্যন্ত। কোথায়? না বার্মিংহাম অ্যান্ড নর্দার্ন হ্যাম্পটন স্টেডিয়ামে বলতে পারো এটা অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই ভারতীয় টিমকে লিড করছিলেন বা ভারতীয় টিমকে ক্যাপ্টেন্সি করছিলেন যুবরাজ সিং। তার নেতৃত্বেই বলতে পারো ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়। চলে আসুন নেক্সট, জেমস মিশেল অ্যান্ডারসন বা যাকে আমরা চিনি হচ্ছে জেমস অ্যান্ডারসন নামে, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করে দিল। ইংল্যান্ডের ফার্স্ট বোলার জেমস অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়ার ঘোষণা করলো কবে? না ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড এর লাস্ট টেস্ট ম্যাচ যেটা হলো লর্ডসে, সেখানেই বলতে পারো তিনি রিটায়ারমেন্ট ঘোষণা করে দিলেন। হি বিকাম দ্য অনলি সিম বোলার এভার টু টেক 700 উইকেট ইন টেস্ট ক্রিকেট। তাহলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ইনি হচ্ছেন একমাত্র সিম বোলার যে কিনা 700 উইকেট পেয়েছে, এবং ইনি হচ্ছেন সেকেন্ড হাইয়েস্ট টেস্ট ম্যাচ প্লেয়ার 188 টেস্ট ম্যাচ আফটার সচিন তেন্ডুলকার, যে কিনা 200টা টেস্ট ম্যাচ খেলেছিল ইন্ডিয়ার পক্ষ থেকে। তাহলে সব থেকে বেশি টেস্ট ম্যাচ খেলার রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকারের 200খানা। তো সেই জায়গায় এটা হচ্ছে কি হি বিকাম দ্য সেকেন্ড হাইয়েস্ট টেস্ট ম্যাচ প্লেয়ার।
মানে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট ম্যাচ খেলা প্লেয়ার, যার নাম হচ্ছে জেমস অ্যান্ডারসন, ইংল্যান্ডের ফাস্ট বোলার বা সিম বোলার, তিনি সম্প্রতি রিটায়ারমেন্ট নিলেন, তাই নিউজে এসছেন। সৌদি আরবিয়া যে কিনা আয়োজন করতে চলেছে প্রথম অলিম্পিক ই স্পোর্ট গেমস, কত সালে, এটাই তোমার পরীক্ষার প্রশ্ন হবে। 2025। আইদার বলবে সালটা কত, আইদার বলবে কারা আয়োজন করছে। আয়োজন করছে বললে হচ্ছে সৌদি আরবিয়া। এ প্রসঙ্গে একটা ছাড়পত্র পেয়ে গেছে, বলছে ন্যাশনাল অলিম্পিক কমিটি অফ সৌদি আরবিয়া অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, যে 12 বছরের একটা এগ্রিমেন্ট করেছে, যার প্রথমটা কি বলছে, যাতে তারা প্রথম অলিম্পিক ই স্পোর্ট আয়োজন করবে 2025-এ। কোথায় হবে এটা, না কিংডম অফ সৌদি আরবিয়া। তাহলে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এবং ন্যাশনাল অলিম্পিক কমিটি অফ সৌদি আরবিয়ার মধ্যে 12 বছরের একটা ডিল হয়েছে, এবং যার ফলশ্রুতি হিসেবে 2025-এ প্রথমবারের জন্য সৌদি আরবিয়া আয়োজন করতে চলেছে কি না, ই স্পোর্টস গেম। চলে আসো ফেমাস ডেথ, বিখ্যাত মৃত্যু। জুলাই মাসে সেকেন্ড পার্টের মধ্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা যায়নি যেটা দিয়ে পরীক্ষায় আসতে পারে বা যেগুলো দিয়ে তোমাকে পড়তে হতে পারে, তাই এখানটা ফাঁকা আছে। চলে যাব নেক্সট, এক্সারসাইজ অপারেশন। এক্সারসাইজের মধ্যে প্রথম যেটা আছে এক্সারসাইজ খান কোয়েস্ট, মানে একটা মহড়া। এবারেরটা ছিল 21তম, 21st। ওকে, এটা একটা মাল্টি ন্যাশনাল পিস কিপিং এক্সারসাইজ, মানে শান্তি রক্ষাকারী বলতে পারো একটা মহড়া। এটা কোথায় হয়েছে, উলানবাটোর। উলানবাটোর মানে কোথায় এটা, না মঙ্গোলিয়া। হলো কবে হয়েছে, 9th August 2024 বলতে পারো এটা হয়েছে। উদ্দেশ্য কি, টু এনহ্যান্স গ্লোবাল পিস কিপিং ক্যাপাবিলিটি অ্যান্ড ফস্টার ইন্টারন্যাশনাল মিলিটারি কোলাবোরেশন। তাহলে আন্তর্জাতিক মিলিটারি কোলাবোরেশন বৃদ্ধি করা এবং যাতে পিস কিপিং ক্যাপাবিলিটি সারা বিশ্বের পরিপ্রেক্ষিতে আরো বেশি করে বাড়ানো যায়, ক্যাপাবিলিটি যাতে আরো বেশি করে বাড়ানো যায় সেটার উপরে নজর দেয়া। এখানে ভারত সহ যদি আমরা দেখি 23খানা দেশ যারা কিনা এই মহড়ায় পার্টিসিপেট করেছিল, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, চায়না, জাপান, টার্কি, ইউএসএ, ইউকে, এগুলো ছাড়াও নিয়ার অ্যাবাউট প্রায় টোটাল যদি আমরা দেখি কি না 430 জন পার্টিসিপেন্ট যারা এসেছিল 23টা কান্ট্রি থেকে, তারা এই মহড়াতে পার্টিসিপেট করেছে। মহড়ার নাম খান কোয়েস্ট, কোথায় হয়েছে, মঙ্গোলিয়া। নেক্সট ওয়ান দেখো, আবার একটা মহড়ার নাম কি না, পিচ ব্ল্যাক। ভারতীয় এয়ারফোর্সের তরফ থেকে একটা কন্টিনজেন্ট যারা কিনা রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্সের সাথে বলতে পারো এই মহড়ায় পার্টিসিপেট করেছে। মহড়ার নাম হচ্ছে পিচ ব্ল্যাক 2024। এটাও একটা মাল্টি ন্যাশনাল এয়ারফোর্স এক্সারসাইজ। এটা স্টার্ট হয়েছিল 12ই জুলাই থেকে, চলেছে 2nd August পর্যন্ত। এই এডিশনটা বলছে সব থেকে বড়, যেখানে কি না 43 years of history of exercise pitch black as it will see the participation of 20 country। তাহলে এই মহড়ার সম্প্রতি 43 বছরের ইতিহাস যদি দেখা যায়, এটাই হচ্ছে সব থেকে বৃহত্তম মহড়া বা এবারেরটাই সব থেকে বড় মহড়া হলো, যেখানে প্রায় 20টা দেশ যারা কিনা পার্টিসিপেট করেছিল এবং মোর দ্যান 140 এয়ারক্রাফট অ্যান্ড 4400 মিলিটারি পার্সোনাল অফ ভেরিয়াস এয়ারফোর্স যারা কিনা এই মহড়ায় পার্টিসিপেট করেছিল। তাহলে এটাও একটা বলতে পারো কি না মহড়া এয়ার এক্সারসাইজ, এর নাম হচ্ছে পিচ ব্ল্যাক, যেটা অনুষ্ঠিত হয়েছে কোথায়, অস্ট্রেলিয়াতে। চলে আসুন নেক্সট, অপারেশন নন্হে পরিস্তে। কারা এটা লঞ্চ করেছে, রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ এর তরফ থেকে বলতে পারো এই অপারেশনটা লঞ্চ করা হয়েছিল। এই অপারেশনটা লঞ্চ করে আরপিএফ প্রথম কোন সালে, না 2018-তে। কেন, টু টেক কেয়ার অফ দ্য চিলড্রেন হু ওয়্যার perceived at the risk within the railway station premises। তাহলে এই অপারেশনটা লঞ্চ করে আরপিএফ এর তরফ থেকে 2018-তে। উদ্দেশ্য কি ছিল, না রেল প্রিমিসেসের মধ্যে যদি কোনো শিশু হারিয়ে যায় বা যদি কোনো শিশুকে দেখতে পাওয়া যায়, তাদেরকে উদ্ধার করে কি না রেলের তরফ থেকে তাদেরকে বিভিন্ন ধরনের হোম বা যেখানে যেমন দরকার সেই মতো করে যাতে ব্যবস্থা নেওয়া যায়। Okay, it focus on saving children who were runaway, abandoned by their family, improvised বা disabled or victim of kidnapping। তাহলে এই সমস্ত ছেলে মেয়ে যাদেরকে হয় তাদের ফ্যামিলি ছেড়ে দিয়ে চলে গেছে বা হয়তো কোনো কারণে মিসিং হয়ে গেছে বা ফিজিক্যালি হয়তো ডিসেবল পারসন বা হয়তো কোনো সময় তাকে কিডন্যাপ করা হয়েছিল, সেই সমস্ত ছেলে মেয়েকে এই অপারেশনের মাধ্যমে রেস্কিউ করা হয়। অপারেশনটার নাম কি, ননহে পরিস্তে। সাম্প্রতিক এক রিপোর্টে দেখা যাচ্ছে যে 2018 থেকে এখনো পর্যন্ত 84,119 জন শিশুকে বলতে পারো রেল চত্বর থেকে বা ট্রেন থেকে বা প্ল্যাটফর্ম থেকে বলতে পারো উদ্ধার করা হয়েছে এই লাস্ট 7 বছরে এই অপারেশনটার মাধ্যমে। নাম অপারেশন ননহে পরিস্তে। পরীক্ষার প্রশ্ন, কাদের উদ্যোগ এটা, তখন মনে রাখবে আরপিএফ।
এবার চলে যাব মিসলেনিয়াস ইনফরমেশনে। মিসলেনিয়াস ইনফরমেশনের ফার্স্ট পয়েন্টটা যদি আমরা দেখি কি না, সম্প্রতি কার্গিল বিজয় দিবস তার কততম বছর উদযাপন করছে? এক কথায় মনে রাখবে 25তম। 1999 এটা হয়েছিল আমরা জানি, তাই না? কার্গিল বিজয় দিবস আমরা উদযাপন করলাম খুব সম্প্রতি 26শে জুলাই, এবং কততম অ্যানিভার্সারি উদযাপন করছি সেটা মনে রাখবে 25তম। ভারত পাকিস্তানের মধ্যে অন্যতম একটা যুদ্ধ বলা হয় কার্গিল যুদ্ধকে, এটা হয়েছিল 1999 সালে। চলে আসুন নেক্সট, ফার্স্ট স্ট্যাম্প অন রাম লালা। তাহলে রামের মূর্তির ওপরে বলতে পারো প্রথম একটা ডাক টিকিট, এটা উদ্বোধন করলো কে? না আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর। কোথায় উদ্বোধন করলো? না VN10। তাহলে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর প্রথম বলতে পারো এই ধরনের পোস্টের স্ট্যাম্প, যেটা রামলালা অফ অযোধ্যার উপরে রয়েছে। এটা তার 3 দিনের সফর চলাকালীন, যে সফরটা হচ্ছিল কোথায়? না VN10 এ, যেটা কিনা ক্যাপিটাল সিটি অফ কি না লাও, সেখানেই বলতে পারো তার এই 3 দিনের সফরটা ছিল। তো তার সফরকে কেন্দ্র করেই বলতে পারো কি না এই ডাক টিকিটের সূচনা হয়। নামটা মনে রাখবে, কোথা থেকে হয়? না VN10। এটা কোথায় আছে? এটা রয়েছে লাও, বা তুমি বলতে পারো লাওস। নেক্সট, ভারত তার 500তম কমিউনিটি রেডিও স্টেশন লঞ্চ করলো, নাম কি? আপনা রেডিও। ইউনিয়ন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব, মিনিস্টার অফ ইনফরমেশন ব্রডকাস্টিং এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে উদ্বোধন করা হলো ভারতের 500তম কমিউনিটি রেডিও স্টেশন আপনা রেডিও 9.0 FM। কোথায়? অ্যাট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন, যেটা রয়েছে কোথায়? আইজল, মিজোরাম। ওকে, তাহলে আইজল মিজোরামে বলতে পারো ভারতের 500তম কি না রেডিও স্টেশন, যার নাম হচ্ছে আপনা রেডিও 90.0 FM, সম্প্রতি লঞ্চ করা হলো। এটার অন্যতম একটা সিগনিফিকেন্স কি আছে না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অ্যাক্ট ইস্ট পলিসি আছে সেটার প্রতিও বলতে পারো এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে ধরে নেওয়া যায়। লঞ্চ করলো কে? না আমাদের ইউনিয়ন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব, যিনি কিনা এটা লঞ্চ করলেন। সিআরপিএফ এর তরফ থেকে তাদের 86তম বলতে পারো ফাউন্ডেশন ডে, যাকে আরেকভাবে বলা হয় কিনা সিআরপিএফ রেজিং ডে, এটা উদযাপন করা হলো। তারিখটা কত জিজ্ঞেস করলে মনে রাখবে 27শে জুলাই হচ্ছে এর তারিখ, যে দিনটা সিআরপিএফ ফাউন্ডেশন ডে হিসেবে উদযাপন করা হয়। এটা ভারতের বৃহত্তম সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এটা প্রতিষ্ঠা হয় হচ্ছে 1939-এ। ওকে, আর সিআরপিএফ অপারেট আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর তরফ থেকে এটা অপারেট করা হয়, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। এটাই ভারতের বৃহত্তম সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, যেটার প্রতিষ্ঠা 1939-এ। চলে আসো হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024 জুলাই মাসে যে রিপোর্টটা প্রকাশ করলো, সেখানে ইন্ডিয়া 2টো ধাপ এগিয়ে এসছে, অর্থাৎ আগে ছিল 82, এখন ইন্ডিয়ার পজিশন হচ্ছে 80। ওকে, জানুয়ারিতে কি বলেছে দেখে নাও, ইন্ডিয়াস র্যাঙ্ক হ্যাজ ড্রপ ফ্রম 80 পজিশন in January 2024 to 82 position by providing visa free or visa arrival access to 58 country. India has been placed at 82 position along with Senegal and Tajikistan. Singapore has been top in the global ranking. তাহলে ইন্ডিয়ার পজিশনটা কি না চলে গেছে কত? না 82-তে, সেনেগাল এবং তাজিকিস্তানের সঙ্গে। সিঙ্গাপুর এগেইন টপ দ্য গ্লোবাল র্যাঙ্কিং, তাহলে এখানে লিস্টের টপে আছে কে? না সিঙ্গাপুর। ওকে, আর এটাই হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল পাসপোর্ট ইন্ডেক্স বলতে পারো, ভিসা ফ্রি এন্ট্রি দেয় এটার সাহায্যেই 195টা দেশে। তাহলে আমাকে পরীক্ষায় প্রশ্ন করবে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত এই মুহূর্তে, তখন আমরা কি বলবো? না এই মুহূর্তে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 82। চলো, ট্রাইপুট বা ট্রিপুট, এটা হচ্ছে প্রথম ইন্ডিজিনিয়াস অ্যাডভান্স ফ্রিগেট, কাদের? না ইন্ডিয়ান নেভির তরফ থেকে এটা লঞ্চ করা হলো। গোয়া শিপইয়ার্ড লিমিটেড বলতে পারো, যেটা একটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং অ্যান্ড আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স, যারা লঞ্চ করলো কি না ট্রিপুট 1258, বা যাকে বলা হচ্ছে কি না ট্রিপুট। এটা হচ্ছে প্রথম ইন্ডিজিনিয়াস ফ্রিগেট মানে যুদ্ধ জাহাজ, কাদের জন্য লঞ্চ করা হলো? এটা ইন্ডিয়ান নেভির জন্য এটা লঞ্চ করা হলো। এটা লঞ্চ করলেন কে? না গোয়ার যিনি ফার্স্ট লেডি, যার নাম হচ্ছে রীতা শ্রীধরন, ইন প্রেজেন্স অফ PS শ্রীধরন পিল্লাই, দ্য গভর্নর অফ গোয়া। তাহলে গোয়ার গভর্নর যার নাম হচ্ছে PS শ্রীধরন পিল্লাই, তারই ওয়াইফ যার নাম হচ্ছে রীতা শ্রীধরন, তিনি এই সশস্ত্র জাহাজটা বলতে পারো লঞ্চ করলেন। ওকে, নামটা কি? নামটা বলতে পারে তোমাকে 1258, বা যার আরেক নাম হচ্ছে ট্রিপুট।
46তম সেশন অফ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি। আমাকে পরীক্ষার প্রশ্ন, এই প্রথমবার কোন দেশ এটার আয়োজন করছে? ইন্ডিয়া এটার আয়োজন করছে। মিটিংটা হওয়ার কথা কবে থেকে কবে? তখন মনে রাখবো 31শে জুলাই থেকে মিটিংটা হওয়ার কথা। আর এটা হচ্ছে কোথায়? নিউ দিল্লিতে বলতে পারো। এটা হচ্ছে বেসড আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অন বিহাফ অফ মিনিস্ট্রি অফ কালচার। তাহলে মিনিস্ট্রি অফ কালচারের পরিপ্রেক্ষিতে এটার আয়োজন করছে কে? না আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে মিটিংটার আয়োজন করা হচ্ছে। এই মিটিংটা উদ্বোধন করবে কে? না প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। 21শে জুলাই বলতে পারো মিটিংটা উদ্বোধন করেছে, আর এটা চলেছে 31শে জুলাই পর্যন্ত। এটাই বলতে পারো 46তম সেশন কার? না ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি। নেক্সট, ইউএন ওয়াটার কনভেনশন। এবার এটা হচ্ছে কিনা কি বলছে না 53rd কান্ট্রি হিসেবে এখানে জয়েন করলো যে দেশটা, দেশটার নাম কি? দেশটার নাম হচ্ছে আইভরি কোস্ট। 53তম দেশ হিসেবে বলতে পারো 1992 ইউনাইটেড নেশন ওয়াটার কনভেনশনে যোগ দিল কে? না আইভরি কোস্ট, যাকে আরেকভাবে পরিচিত কি না কনভেনশন অন প্রোটেকশন অ্যান্ড ইউজ অফ ট্রান্সবাউন্ডারি ওয়াটার কোর্স অ্যান্ড ইন্টারন্যাশনাল লেক। আইভরি কোস্ট become the 10th African country to do so। তাহলে এটা হচ্ছে 10ম আফ্রিকান কান্ট্রি যারা এখানে যোগ দিল। কোথায় যোগ দিল? না ইউনাইটেড নেশনের কি না ওয়াটার কনভেনশন, যেটা কিনা বলতে পারো 1992 তে, যেটা নাম হচ্ছে কিনা 53rd পার্টি টু দ্য 1992 ইউনাইটেড নেশন ওয়াটার কনভেনশন। সেখানেই কিনা 53তম দেশ হিসেবে যোগদান করলো আইভরি কোস্ট। এর আগে আফ্রিকা থেকে 10টা কান্ট্রি যোগদান করেছে। আইভরি কোস্ট হচ্ছে 9টা কান্ট্রি যোগদান করেছে, আর আইভরি কোস্ট হচ্ছে 10ম কান্ট্রি যারা কিনা এটা জয়েন করলো। নেক্সট, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স এর তরফ থেকে ডিক্লেয়ার করা হলো 25শে জুনকে কি হিসেবে ডিক্লেয়ার করা হলো? না সংবিধান হত্যা দিবস, কনস্টিটিউশন মার্ডার ডে, to honor the struggle and sacrifice of individual who oppose and abuse of power during the emergency imposed by then the Prime Minister Indira Gandhi in 1975। তাহলে 1975 সালে ইন্দিরা গান্ধী তখনকার প্রাইম মিনিস্টার যে এমার্জেন্সি ইম্পোজ করেছিল, এবং সেই এমার্জেন্সি ইম্পোজ করার ফলে যে সমস্ত মানুষরা স্ট্রাগল করেছিলেন বা স্যাক্রিফাইস করেছিলেন তাদের প্রতি বলতে পারো দিনটাকে উৎসর্গ করা হয়। দিনটার নাম সংবিধান হত্যা দিবস। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে 25শে জুন এবার থেকে এই দিনটা উদযাপন করা হবে বলে ঘোষণা করা হয়। চলে আসুন নেক্সট, পরেরটা কি বলেছে? পিউমা ইন্ডিয়া যে কিনা পার্টনারশিপ করলো কার সাথে? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে। তারা যাতে অফিসিয়াল ফুড পার্টনার হবে ইন্ডিয়ান কন্টিনজেন্টে প্যারিস অলিম্পিক 2024-এ। তাহলে এবারে প্যারিস অলিম্পিক 2024-এ ইন্ডিয়ার অফিসিয়াল ফুটওয়ার পার্টনার কে যদি বলা হয় তখন মনে রাখবে আনসারটা এক কথায় পিউমা ইন্ডিয়া। তাহলে এবারে অলিম্পিকে ভারতীয় যতজন স্পোর্টস পার্সন গেছে প্রত্যেকে জুতোর দায়িত্বে যে কোম্পানিটা আছে কোম্পানির নাম ছিল কি না পিউমা ইন্ডিয়া। চলে আসো নেক্সট, চায়না যারা কিনা লঞ্চ করলো পৃথিবীর প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন। চায়না যারা কিনা তৈরি করেছে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার ট্রেন মেড ফ্রম কার্বন ফাইবার। তাহলে কার্বন ফাইবার দিয়ে যে প্যাসেঞ্জার ট্রেন তৈরি করেছে সেই দেশটার নাম হচ্ছে চায়না, যারা কিনা বিশ্বের প্রথম এই ধরনের ট্রেন তৈরি করার ক্ষেত্রে। এবং এখানে যে মেটেরিয়ালটা দেওয়া হয়েছে এটা হচ্ছে মাচ লাইটার, মোর এনার্জি এফিসিয়েন্ট দেন কনভেনশনাল ট্রেন। তাহলে গতানুগতিক ট্রেনে যে ধরনের মেটেরিয়াল ইউজ করা হয় তার থেকে বলতে পারো এখানে যে মেটেরিয়ালটা দেওয়া হয়েছে সেটা কিনা খুবই হালকা এবং খুবই এনার্জি এফিসিয়েন্ট। ট্রেনটা কি না হচ্ছে কিনা পৃথিবীর প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন কারা লঞ্চ করলো? লঞ্চ করলো হচ্ছে চায়না। ট্রেনটার নাম কি? ট্রেনটার নাম হচ্ছে সেট্রোভো 1.0। ক্যাপ্টেন সুপ্রিথা সিটি যে কিনা বলতে পারো ইতিহাস তৈরি করলো সিয়াচেন গ্লেসিয়ারে কি হিসেবে? বলছে ইন এ ল্যান্ডমার্ক মুভমেন্ট ফর জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ওম্যান এম্পাওয়ারমেন্ট। তাহলে ওম্যান এম্পাওয়ারমেন্ট এবং জেন্ডার ইকুয়ালিটির বলতে পারো একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন সুপ্রিথা সিটি যে কিনা বলতে পারো তার নাম ইতিহাসে নথিভুক্ত করলো প্রথম মহিলা অফিসার। কোথা থেকে? না ক্রপস অফ আর্মি এয়ার ডিফেন্স। ক্রপস অফ আর্মি এয়ার ডিফেন্স যাকে কিনা অপারেশনে ডিপ্লয় করা হলো কোথায়? না সিয়াচেন গ্লেসিয়ার। তাহলে ক্রপস অফ আর্মি এয়ার ডিফেন্স থেকে প্রথম মহিলা অফিসার হিসেবে সিয়াচেনে ডিপ্লয় করা হলো যাকে যদি জিজ্ঞেস করা হয় তখন তোমার আনসার ক্যাপ্টেন সুপ্রিথা সিটি। চলে আসুন নেক্সট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকে $240.5 মিলিয়ন
লোন অ্যাপ্রুভ করা হলো কাদের জন্য, কোন দেশের জন্য? ইন্ডিয়ার জন্য। কেন না, রুফটপ সোলার সিস্টেম, ভারতবর্ষে যে রুফটপ সোলার সিস্টেম চলছে সেখানে বলতে পারো লোন হিসেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকে 240.5 মিলিয়ন ইউএস ডলার অ্যাপ্রুভ করা হলো। তো এই ছিল টোটাল জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 1। পার্ট 2 মিসেলিনিয়াস পরীক্ষার সামনে, খুব ভালো করে জুলাই মাসটা দেখে যেতে হবে, সাথে আগস্ট মাসটাও দেখতে হবে এবং ব্যাকলগ আরও মোটামুটি 8 মাস দেখে যেতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমরা খুব তাড়াতাড়ি আগস্ট মাসের ভিডিও নিয়ে আসছি। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।